কোনো কারণ আছে কিনা? এটা কারণ একটু এগিয়ে এসে বলতে হবে যে এটা কারণ আমার যতটুকু মনে হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে, যে আমি যেখানে আসবো সেখানে যদি কোনো রকম কোনো পাওয়ার থাকে, নেগেটিভ ফোর্স, আশা করি যে ওরা সতর্ক হয়ে যাবে, কিন্তু ওরা যে ফোর্স প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু ওরা পারবে না। পারেনি বলেই এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি। এটাই আমি উপস্থিত পাচ্ছি যে এখানে কোনো নেগেটিভ ফোর্স আছে। আচ্ছা, তবে আপনি জানতে পারলেন যে আপনার ভেতরে এইরকম ধরনের কোনো ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে তুলারাশি বা কারো মানে শরীরে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, মানে অর্থাৎ মানে জিন থাকে যদি কারো সাথে, তাহলে আপনি সেটা তার সাথে কমিউনিকেট করতে পারেন। এটা আপনি কবে প্রথম বুঝতে পারলেন? এটা আসলে আমার 5 থেকে 3 বছর কি 3.5 বছর আগে আমাকে ফুট করে আমার এক খালা, দুঃসম্পর্কে এক খালা আমাকে ফোন করে বললো যে তুমি একটু আমার বাসায় আসো, তোমাকে আমার প্রয়োজন। জাস্ট আমি ভাবছি হয়তো বা মানে জাস্ট মানে আমাকে দেখতে চাচ্ছে সে। আমি তার বাসায় গেলাম, উনি আমাকে বলল যে তুমি আমাকে, আমার একটু সমস্যা হচ্ছে, আমাকে কেউ কিছু করছে, তুমি আমাকে একটু হেল্প করো। আমি বললাম যে আমি তো এইসব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি আপনাকে কিভাবে হেল্প করব। তখন উনি বললো যে আমার কাছে খবর আসছে যে তুমি জাস্ট আমি যা যা বলবো তুমি তা করে আমাকে হেল্প করবা, ইনশাল্লাহ আমি কিউর হয়ে যাব। তো সেই অবস্থায় সে আমাকে বলল, আমি তার বলা অনুপাতে, তার দেওয়া কথা মতো আমি কয়েকটা কোরআনের আয়াত পড়ে তাকে একটা গ্লাসের পানিতে তাকে ফু দিয়ে দিলাম। সে বলতেছে তাকে করা হয়েছে, সমস্যা করা হয়েছে। সেই পানিটা খাওয়ার পরে হুট করে আমি একটু অবাক হয়ে গেলাম যে সে আমার সামনে ঘামতে শুরু করলো। আমার সামনে তার মানে এতে কি শ্বাসকষ্ট শুরু হতো, বুকের মানে নিঃশ্বাস প্রশ্বাস খুব গভীর হয়ে যেতে শুরু করলো। আমি একটু ভয় পেয়ে গেলাম যে আমি আসলাম তার সাথে দেখা করতে, আর উনি এমন কিছু বললেন যে এটা করে আমাকে দাও, আমি আমার জন্য হেল্প হবে। এখন দেখি তার জন্য সেটা আরো খারাপ হচ্ছে। তো এই অবস্থা হওয়ার পর উনি নিজেও একটু নার্ভাস হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব। আমি জানি ভালো হবে, হলো খারাপ। তো উনি ওনার মানে মেয়ে জামাইকে ফোন করে আনলেন যে আমার অবস্থা খারাপ হয়েছে, আমাদেরকে আমার মামার কাছে যেতে হবে, যে এই ব্যাপারটা ভালো জানে। তো উনি আমাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু ওনার অবস্থা দেখে আমি নিজে একটু নার্ভাস হয়ে ওই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে নিলাম। তো ওনারা দুজন ওনার মামার কাছে চলে গেলেন, যিনি সম্পর্কে আমার নানা হন। তো ওনার কাছে যাওয়ার পরে উনি যখন চেক দিল, তো উনি বলতেছে যে তোমাকে যারা ক্ষতি করছিল, বান মারছিল, ওই পানিটা খাওয়ার কারণে জিনিসটা বেড়ে যেয়ে কেটে গেছে। এর জন্য তুমি প্রাথমিক অবস্থায় তোমার শরীর গরম হয়ে গেছিল, এবং যাই গরমটা আপনি এখানে আসার পরে বলছেন। দুই, আর তোমার ঘামতে শুরু করছে, এবং তোমার ভিতরে জিনিসগুলো কাটার কারণে তুমি একটু মানে ব্যালেন্সলেস হয়ে গেছিল। তো ওই অবস্থার পরে এখন জিনিসটা নেই, কেটে গেছে। আচ্ছা, আমি ওর নামটা বলে দিছিলাম, তুমি তো নিজেও আয়নাতে দেখছো যে ওই পারবে। তো এইটা হওয়ার পরে উনি যখন ব্যাক করলেন, আমি আসলে ওনার সাথে কোনো যোগাযোগ না, আমি একটু টেনশনে আসছি যে ব্যাপারটাকে ভালো করতে যে মন দেয় এগুলো, কারণ আমি তো কিচ্ছু জানি না। তো উনি ফিরে এসে আমাকে আবার ফোন করে ওনার বাসায় নিলেন। তারপর উনি আমাকে বললো যে আমি আয়না দেখতে পারি, আমাকে মামা আয়না পরে দিচ্ছে, আমি সে আয়নাতে দেখছি যে তুমি মানে আমার এই সমস্যাটা আমার মামা পারবে না, তোমাকে দ্বারা সম্ভব। সেখানে আমি দেখছি আরেকটা জিনিস আমি দেখলাম যে আপনার পকেটে ছোট্ট একটা আয়না। আয়না কি এরকম ছোট আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম। ক্যারি করতে সুবিধা, জাস্ট এই জন্য মানে এটা কোনো নির্দিষ্ট সাইজ বা এরকম এটা কোনো ব্যাপার না? এটা কোনো ব্যাপার না, জাস্ট ক্যারি করার সহজ। আচ্ছা, এবং আপনি যে কোনো কেউ যদি পজেস থাকে তাহলে তাকে আপনি মানে কিছুক্ষণের মধ্যে আপনি মানে মিনিট দুয়েকের মধ্যে আপনি বলে দিতে পারেন যে তার কোনো ঝামেলা আছে কিনা? মানে এটা যে এমন একটা কেউ যদি পজেস থাকে, তার সাথে একটা কমিউনিকেট থাকে ওই পাওয়ারটা। তো ওই ক্ষেত্রে কোরআনের আয়াতের বিশেষ বিশেষ আয়াত ওই ব্যক্তির উপর প্রয়োগ করা হলে ওই ব্যক্তির উপর যে পাওয়ারটা মানে করতেছে, কমিউনিকেট করতে চাচ্ছে, তার উপর একটা প্রভাব পড়ে, সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তাকে আসতেই হবে। আচ্ছা, আপনি তো একটা খুব সাধারণ মানুষ ছিলেন, একেবারে সাধারণ মানুষ ছিলেন, এখনো খুব সাধারণ মানুষ। মানে আপনার হঠাৎ করে এই জায়গায় আসতে হলো কেন? এই জায়গায় আসলে আমি নিজেও আসতে চাই না, এখনো চাই না। জাস্ট নিয়তে কিছু কিছু সময় তার ট্র্যাকে চেঞ্জ করে নিয়ে আসে, হয়তো বা আমি। আপনি বলছিলেন একটু আগে খুব দুঃখ করে যে আমার হয়তো আমার এলাকাও ছাড়তে হবে, কারণ এখন আমাকে এই সমস্ত জিনিস আমি ইনভলভ হয়ে যাচ্ছে। আমি আসলে এগুলো পছন্দ, মানে আমি চাই না এই লাইনটা, কিন্তু আমি পারতেছি না। যখন দেখি যে কেউ এই লাইন চান না কেন, সমস্যাটা কোথায়? সমস্যাটা আসলে আমাদের সমাজে এই বিষয়টা একটা এডুকেটেড পার্সনকে অ্যালাউ করে না।
এমনিতে কোনো সমস্যা হয় এমনি আপনার মানে এটা? আমি তো কোনো সমস্যা ফিল করি না। কিন্তু আপনার আসলে এটা ভালো লাগে না। তবে হ্যাঁ, একটা জিনিস আমার কোনো মানুষের যখন উপকার করে তখন ভালো লাগে না? আত্মতৃপ্তি পায়, প্রচন্ড আত্মতৃপ্তিতে তো খুব ভালোই লাগে। কিন্তু আমি তো আমার ধরেন এখানে আমি আমার নামটা বলতে আগ্রহী না, এই কারণে যে আমি এই বিষয়টা আমার মধ্যে রাখতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি ওই যে বলছেন যে পাওয়ারের ব্যাপারটা, ওই যে একজনের কাছ থেকে আরেকজনের পাওয়ার কেড়ে নেওয়া, মানে এই ব্যাপারটা আমি বুঝিনি। এই ব্যাপারটা কি আসলে? আসলে কথা কি, মানে আমাদের মানে কিছু কিছু মানুষের কি নিজস্ব কিছু পাওয়ার থাকে, এর ক্ষমতা থাকে? প্রত্যেকটা ব্যক্তির গড গিফটেড কিছু না কিছু থাকে। এটা 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 তার মানে স্রষ্টা প্রদত্ত গিফট, যার কারণে এটা হচ্ছে। তো এটা থাকে, এটাকে বাড়িয়ে নেওয়া যায়। কেউ মেডিটেশনের মাধ্যমে বাড়ায়, কেউ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বাড়ায়, কেউ বা মানে এটাকে বলবো টিচার বা পীর মুর্শিদের মাধ্যমে বাড়ায়। কিন্তু এই পাওয়ারটা প্রতিটা মানে মানুষের মধ্যে সুপ্ত থাকে। এবং আপনার কাছে আমি গল্প শুনতে গেলাম, সেটা জানলাম, সেটা আপনি ডিটেল হয়তো বলবো না বলতে, যে আপনি কোনো একজন মানুষ আপনার ক্ষতি করতে চেয়েছিল এবং সেই মুহূর্তে আপনি আরো একজন বুজুর্গ ব্যক্তির সাহায্য নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কোনো সময় মানে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ব্ল্যাক ম্যাজিক করার সময় যখন কেউ করে তখন কোনো সময় তার মানে নিজের কোনো কিছু বলতে হয় না বা কোনো কিছু, মানে কি যেন বলছেন আপনি, একটু যদি বলতেন আমাদের। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কারো মানে পাওয়া, মানে আমরা যারা সাধারণ, আমরা জানি না আমার মধ্যে কি আছে, তারা মানে যারা জানে না যে আমার ভিতরে কি সুপ্ত আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু সুপ্ত পাওয়ার থাকে। তো আমি জানতাম না যে আমার মধ্যে কিছু আছে। তো একটা পর্যায়ে আমাকে যে লোকটাকে জানালো যে আমার মানে যেভাবে হোক সে জানলো যে আমার মধ্যে আছে, সে তার সাথে আমার একটা যোগাযোগ হলো। সেক্ষেত্রে সে আমাকে বললো যে আমার মধ্যে আছে। তো আমি ভাবলাম যে আমার মধ্যে যদি কিছুই থেকেই থাকে তো আমার তো সেটা আগ্রহ, কারণ এই ব্যাপারে যে কেউ একটা আগ্রহ জন্মায় যে আমার মধ্যে যদি কোনো পাওয়ার থাকে কেন আমি সেটাকে জানবো না, আমি কেন সেটাকে চর্চা করবো না বা অ্যাক্টিভ করবো না। তো সেই হিসাবে সে বললো যে আপনার পাওয়ারটাকে আমি আপনাকে দেখিয়ে দিতে পারি বা আপনাকে বুঝিয়ে দিতে পারি, অনুভব করে দিতে পারি। তো আমি কিউরিওসিটিতে তার হেল্প চাইলাম যে ওকে করতে বেটার। কিন্তু একটা পর্যায়ে সে যে অবস্থায় আমাকে নিয়ে গেলো, তখন আমার মধ্যে কিছু প্রশ্ন জাগলো যে এইভাবে তো না, এটা তো আমার ওয়ে না বা আমার মানে আমার রিলিজিয়াস ওয়ে না, সো এতে আমি কমিউনিকেট করবো না। তখন আমি বিষয়টা বোঝার জন্য, আমার সন্দেহ হওয়ার কারোর জন্য আমি আমার একজন জানা বুজুর্গের কাছে গেলাম, ওনাকে বিষয়টা খুলে বললাম। উনি আমাকে একটা কথাই বললো যে প্রতিটা মানুষের মধ্যে থাকে, এখন এটা আল্লাহ কাউকে কি দিচ্ছে বা রাখছে সেটা আল্লাহ, তুমি এখন জানো না, হয়তো কাল জানবা, আজকে এতটুকু জানো, এর চেয়ে বেশি জানতে পারো, কিন্তু তুমি যদি স্টেবল না থাকো তাহলে এইটুক জানাটাকে তুমি ধরে রাখতে পারবা না। তো তোমাকে যদি যে বলতেছে বাড়িয়ে দেবে, হ্যাঁ, তার যদি ক্ষমতা থাকে সে দেখাক, আমরাও দেখি, আমরাও বুঝি সে কতটুকু পারে। এত তারপর সে আমাকে নিয়ে বেশ কয়েকবার মানে বসলো, আমাকে বেশ কিছু জিনিস সে অবাক করে বললো যা আমি শুধু জানি, আর কারো জানার কথা না। এগুলো বলে সে আমাকে খুব মানে হিপনোটাইজ করে ফেলল। যেমন সে শুধু আপনার মানে ডেইলি লাইফের মধ্যে ঢোকেনি, সে আপনি স্বপ্ন কি দেখেন সেটাও বলে দিচ্ছে। বলে দিচ্ছে আমাকে। সে জিজ্ঞাসা করতেছে, শিবলি ভাই আপনি অমুককে নিয়ে, আমি নামটা এখানে কারণবশত বলতেছেন, একটা বিশেষ পার্সনকে নিয়ে, রিলিজিয়াস পার্সনকে নিয়ে আমাকে বলে যে আপনি অমুককে নিয়ে আপনি একটা স্বপ্ন দেখছেন, আমাকে বলেন। তো আমি অবাক হয়ে মানে কিছুটা অ্যাস্ট্রোনিস্ট হয়ে তার কাছে অনেকটা সময় অপেক্ষা করার পরে, নিজেকে স্বাভাবিক করার পরে তাকে আমি বলেছিলাম, হ্যাঁ, স্বপ্নটা এমন ভাবে দেখেছি। তখন সেই স্বপ্নটা নিয়ে সে এমন সব অ্যানালাইসিস বা এমন সব চর্চা শুরু করলো, তখনই আমি বুঝে ফেললাম যে সে রাইট ওয়ে না, রং ওয়েতে ট্রাই করতেছে। রং ওয়ে আমাদের কারোর জন্য পজিটিভ হতে পারে না, রং ওয়ে সবসময় রং লাইনে। কখন সে হাল ছেড়ে দিল? সে হাল ছেড়ে দিল বলতে ভুল হলো, সে হাল ছেড়ে দিতে বাধ্য হলো। কারণ সে বললো একদিন, একদম আমি বিষয়টাকে খুব শর্টকাট, যেহেতু আমি এখানে বিষয়টা বলতে চাচ্ছি না, সে তো যা না বললেই না, সে একদিন আমাকে বললো আজকে আমার সাধনার চরম পর্যায়ে চলে আসছে, হয়তো বা আমরা কাকে নিয়ে সাধনা, কি সাধনা, এটা শুধু বলবো। হ্যাঁ, আমি পুরো ঘটনাটা জানি, আপনাদেরকে বললাম এটাকে। হ্যাঁ, তো আজকে আমার সাধনা মানে ওই ব্যক্তির সাধনার নামটাও আমি বলতেছি, আমার সাধনা আজকে চূড়ান্ত দিন, আজকে রাত্রে আপনি কি স্বপ্ন দেখেন আমাকে বলবেন।
তো এই অবস্থা হওয়ার পরে আমি ওই দিন রাত্রে কিউরিওসিটি নিয়ে, সাধারণত আমি যেদিন কিউরিওসিটি নিই সেদিন স্বপ্ন ভালো দেখি না, কারণ দেখতে চাইলে আর নর্মালি যা দেখেছে এটা গড গিফটেড। তো ওই দিন খুব কিউরিওসিটি নিয়ে যে আজকে তো স্বপ্ন দেখবো, হয়তো বা সেই দেখানোর একটা ওয়ে তৈরি করবে। তো স্বপ্ন রাত্রে শুলাম, রাত্রে স্বপ্নে দেখলাম, স্বপ্নটা কি বলবো? হ্যাঁ বলেন, আপনি যেভাবে বলা যায় যতটুকু বলা যায় ততটুকু বলেন। জি। আমি স্বপ্নে দেখলাম যে যে ব্যক্তিটা আমাকে নিয়ে মানে সাধন করতেছে সে একটা মানে বড় বাসের ড্রাইভিং স্ট্যান্ড ধরে বসে আছে। আচ্ছা। তার পিছনে দুইটা মেয়ে এমনকি 3টা ছেলে, তারা মানে মেয়েগুলো গান গাচ্ছে, গোল হয়ে বসে আসছে। আর একটা 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 লোক মানে ঢোল বাজাচ্ছে, আরেকজন বিন্দেরা বাজাচ্ছে, আর একটা কেউ যেন কোনো মিউজিক বাজাচ্ছে। তো এই সিচুয়েশনে আমি দেখতেছি যে আমি উপর থেকে, আকাশ থেকে নামতেছি ওই বাসের উপরে। যে বাসে যে সাধন করতেছে সে স্টিয়ারিং সিটে পেছনে 2জন মহিলা 3জন পুরুষ বসে আছে। তো আমি ছাদের উপরে আসার পরে ছাদটা যেন কেমন ঘোলা, মানে মেঘের মতো হয়ে গেল। আমি বাসের মাঝখানে ওই 5জন ব্যক্তি যারা রাউন্ড করে বসে মানে অন্যান্য গান, মানে ধর্মীয় গানগুলো গাচ্ছে, তাদের মাঝখানে এসে আমি বসলাম। এই মুহূর্তে দেখি যে ওই ড্রাইভিং সিটে যে আছে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে তাকাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্টটা এমন হলো যে আমার চোখের সামনে শুধুমাত্র 2টা মেয়ে বাদে আর আমি বাদে 3জন পুরুষ আর ওই ড্রাইভিং সিটে যে আছে সে সহ গাড়িটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে আমার চোখের সামনে আস্তে আস্তে দূরে সরে যাইতে লাগলো। আমি হুট করে হাতটা মানে তাদেরকে হেল্প করার জন্য, তো আমার খুব তাদেরকে হেল্প করার জন্য যখনই আমি তাদেরকে ধরতে যাব বা হেল্প করতে যাব, তখনই আমাকে কোনোভাবে না করা হলো যে না, তাদের পাপের শাস্তি এটাই। এই পর্যন্ত হয়ে আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে আমি খুব অবাক হয়ে গেলাম, এটা কি দেখলাম? এটা তো নর্মাল একটা স্বপ্ন, এর সাথে তো বাস্তবতার কোনো মিল হতেই পারে। কেউ গাড়ি চালাচ্ছে, ওইখানে কেউ করতেছে, আমি নামছে, এটা স্বাভাবিক। পরের দিন সকালবেলা আমি যখন ওই ব্যক্তির কাছে গেলাম, তখন আমি যাওয়ার পরে তাকে দেখে অবাক হয়ে গেলাম। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, চোখগুলো রক্তিম আভা, একদম রক্তিম আভা। তার মধ্যে নার্ভাস, মানে একজন অ্যাবনর্মাল ব্যক্তির কাছাকাছি অবস্থা। সে আমাকে দেখে হাউমাউ করে কান্না শুরু করল যে আমি পারলাম না। কেন ভাই, কি হয়েছে? বলে আপনি স্বপ্ন কি দেখছেন সেটা বল। আমি বললাম যে আমি যে স্বপ্নটা আপনাকে বললাম মাত্র রাসেল ভাই, আমি সেটাই তাকে বল। তখন বললো যে ভাই, আমি সাধনার চূড়ান্ত মুহূর্তে আইসা কন্ট্রোল হারিয়ে ফেলছি। এটা হওয়ার কথা ছিল না, এখানে তৃতীয় কোনো শক্তি আপনাকে সেভ করছে। আমি তখন কথাটা মানে খুব স্ট্রংলি তাকে ধরলাম, সেভ করা মানে তার মানে কি আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন না? তখন সে বলতেছে না, মানে ওইটা না, ওইভাবে একটু নিজেকে সামাল দিয়ে একটু নিজের ট্র্যাকে চলে এসে বললো যে না শিবলি ভাই, ওইটা না, তো আপনার যেটা হয়েছে যে ওটাও হওয়ার কারণে আমি আমার পাওয়ারটাকে হারিয়ে ফেলছি। আর আমার সাথে যে 3জন লোক ছিল তারা অসুস্থ, এখন তারা বিছানায় আছে। আমি শুধু আপনার সাথে দেখা হবে বলে আজকে দোকানে আসছি এই অবস্থায়। তো এই অবস্থা হওয়ার পর তার সাথে কথা বললো, সে যেহেতু পারলো না, তো সে আমাকে সরি বললো, ভাই আমি পারলাম না। তখন বললো আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি, আপনার এখানে স্টপ, এরপরে এই বিষয় নেওয়া হবে না। তার কিছুদিন পরে সে আমাকে ফোন করে বলতেছে, শিবলি ভাইয়া আমাদের যেখানে শুরু হয়েছে আমরা কি আবার শুরু করতে পারি না? এই কথা বলার পর আমি একটা কথা বলছিলাম যে না ভাইয়া, যা গেছে গেছে। ঠিক ওই সময়ে আমার কানে কেউ বলতেছে না, ও যদি এটা শুরু করে ওর ক্ষতি হবে, ও তো পাওয়ার হারাইছে, ওর ক্ষতি হবে, ওকে এখানে স্টপ দাও, আর ওর সাথে তুমি কথা বলবা, যোগাযোগ করবে না, ও করতে পারবে, করলে ওর ক্ষতি হবে। যেহেতু হয়েছে আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে জানাম, ওই কণ্ঠে আমাকে আরেকবার বললো যে ও অমুক জায়গায় অমুক কাজ করছে, অমুক জায়গায় অমুক কাজ করছে। এটা বলার সাথে সাথে আমি ফোন দিয়ে তাকে জানালাম, ভাই আপনি এই কাজটা অমুক জায়গায় করছেন, আর
এরকম আপনার সাথে যোগাযোগ করতে আমাকে না করা হচ্ছে। তখন সে বলতেছে, হ্যাঁ ভাই আমি করে আসছিলাম, সেটা এখন আর নাই। আমি মানে ব্যাপারটা বুঝতেই পারলাম না যে এইগুলো কেন। আমি আমি এই থেকে বুঝতে পারলাম যে এখানে কোনো কিন্তু আছে, যেটা আমাকে বুঝতে হবে, জানতে হবে, যার জন্য আমি পরবর্তীতে বিভিন্ন বুজুর্গের সাথে কথা বলে। এবং আপনি তো অনেক কেস সলভ করেছেন, সেই সমস্ত বিষয়ে আমরা একটু পরে আসবো এবং একটু পরে কথা বলবো সেই বিষয়ে। আমরা আপাতত একটা ছোট্ট ইমেইলে যাই এবং ইমেইলের পরে আমরা আবারও আপনার সাথে কথা বলবো। তো আমাদের কয়েকদিন আগে আমরা ফেসবুকে আপনারা দেখেছিলেন যে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে আমরা কিছু ছবিও দিয়েছিলাম এবং সেই ছবি সম্পর্কে আপনাদেরকে আমি পোস্টটা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন পোস্টের কথা বলছি। একটা পোস্ট ছিল আমাদের এরকম এই কয়েকদিন আগে, যে মানে দুটো ছবি দিয়েছিলাম এবং দেশের বাইরে থেকে এসেছিল। একটু ইন্টারনেটে ঝামেলা করছে, যার জন্য আমি একটু দেরি হচ্ছে, 1 সেকেন্ড। হ্যাঁ, আমরা দিয়েছিলাম এরকম যে রকিবুল হাসানের পাঠানো ছবি, ডাইনিং টেবিলের এই দুটো চেয়ার একা একাই তাদের জায়গা বদলায় নাকি কেউ তাদের সরিয়ে নিয়ে যায় নিজের সুবিধা মতো। রকিবুলকে কিছুদিন আগে হসপিটালে যেতে হয়েছিল কেন? সব প্রশ্নের উত্তর মিলবে, শুনতে ভুলবেন না রেডিও 48.0 FM প্রতি শুক্রবার রাত 11:59। ঘটনাটা বলি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমি রকিবুল হাসান। আমি লাইফে যেহেতু এরকম আমার লাইফে যেহেতু এরকম ঘটনা আগে ঘটেনি, আমি একে প্যারানরমাল বলবো কিনা জানি না, বাট ঘটনার শুরু গত অক্টোবরে। নতুন একটা জব আমি জয়েন করার জন্য গত অক্টোবরের 3 তারিখে পর্তুগালের একটা জায়গায় যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটা সিটিতে মুভ করি। জব থেকেই আমাকে 3 বেডরুম একটা অ্যাপার্টমেন্ট দেয়। অ্যাপার্টমেন্টে আমি এবং আমার স্প্যানিশ কলিগ সার্গিও আমরা থাকতাম। এবং বলে রাখা ভালো যে অ্যাপার্টমেন্টটিতে নতুন ওঠার কারণে ওয়াইফাই কানেকশন ছিল না। মোবাইল নেট ও বাসার ভেতরে দুর্বল ওয়াইফাই, আমাদের নেট ইউজ করতে গার্ডেনে যেতে হতো। কিচেনের সাথেই গার্ডেন ছিল। রাতের বেলা বাইরে ঠান্ডা হওয়ায় আমাদের নেট ইউজ করতে হলে আমরা কি করতাম, ডাইনিং এর টেবিল থেকে একটা চেয়ার নিয়ে গার্ডেনের যাওয়ার যে দরজা, সেই দরজার কাছে বসে নেট ইউজ করতাম। এবং ডাইনিং টেবিলে 5টা চেয়ার ছিল। 21 নভেম্বর। ঘটনার দিন রাতে আমি অন্যান্য রাতের মতো ডিনার করে নিই। নেটে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমাতে যাই। ঘুম ভাঙতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি। মাথায় প্রচন্ড ব্যথা। আমার পাশে সার্গিও এবং আমার ম্যানেজার ব্রুনো দাঁড়িয়ে আছে। জানতে পারলাম যে রাতে স্মোকিং করতে গিয়ে সার্গিও উঠে দেখে যে কিচেনে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এবং আমার ম্যানেজারকে কল করে এবং ব্রুনো এসে ওরা দুজন ট্রাই করে আমার জ্ঞান ফিরাতে না পেরে ইমার্জেন্সিতে কল দেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসে এবং ডাক্তার আমাকে জিজ্ঞেস করেন আমি কোনো ড্রাগ নিয়েছি কিনা। আমি বলি যে নো, আমি স্মোক পর্যন্ত করি না। এটা বলার পরে যেটা হয় সেটা হচ্ছে কিচেনের ডাইনিং টেবিলের 5টা চেয়ারের মাঝে 2টো চেয়ার আমি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখতাম যে বের করা আছে অথবা গার্ডেনে যাওয়ার দরজার কাছে আছে। আমি ভাবতাম যে কেউ হয়তো আমার মানে রুমমেট কেউ হয়তো মেবি তারা ইউজ করেছে, মানে আমার যারা বাসায় থাকে তাদের কেউ হয়তো ইউজ করেছে। 25 নভেম্বর ফ্রাইডে, ওই দিন সার্গিও কোনো একটা কাজে লিসবন গিয়েছিল এবং ওই দিন আমি পুরো বাসা ক্লিন করি। পরের দিন সকালে আমি কিচেনে গিয়ে আটকে উঠি, দেখি ডাইনিং টেবিলের 2টো চেয়ার ঠিক গার্ডেনে যাওয়ার দরজার কাছে কে যেন সরিয়ে রেখেছে। আমি সত্যি খুব ভয় পেয়ে যাই এবং আমার বন্ধু তো গত রাতে বাসায় ছিল না, তাহলে চেয়ারগুলো সরালো কে? ওই দিন আমি জবে ম্যানেজারকে সবকিছু খুলে বলি এবং উনি বলেন যে নতুন একটা বাসা ম্যানেজ করে দিবেন এবং 1 ডিসেম্বর আমি 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে মুভ করি। 27 ফেব্রুয়ারি রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাই, বৃষ্টি হচ্ছিল বলে। মোবাইলের শব্দে নিজে আবিষ্কার করি সকালবেলা কিচেনে পড়ে আছি, ঠোঁট থেতলে রক্ত মেঝেতে পড়ে আছে। আমি কিচেনে কখন কিভাবে আসলাম কিছুই মনে করতে পারছি না। আমার মোবাইল ফোন বেজে ওঠায় দেখলাম যে জব থেকে বেশ কয়েকবার কল করেছে। আমি বললাম যে আই এম ফিলিং সিক, আই উইল নট কাম টুডে।
শরীর প্রচন্ড ব্যথার কারণে আমি গিয়ে শুয়ে পড়লাম এবং প্রায় সন্ধ্যায় ঘুম থেকে উঠে যা দেখলাম সেটা দেখার জন্য আমি আমার নিজের চোখ বিশ্বাস করতে চাচ্ছিল না। দেখলাম যে ডাইনিং টেবিলের দুটো চেয়ার আমার বেডরুমে ঠিক আমার বেডের পাশে এনে রেখে দিয়েছে কেউ। আমি জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে। আমি পর্তুগাল সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি এই বিষয়ে পরামর্শ চাইতে। আমার জন্য দোয়া করবেন। এই যে আমি এই ঘটনাটা পড়লাম তার একটা উদ্দেশ্য আছে। আমাদের ভিডিও ফুর্তিতে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমাদের একটা স্টুডিও থেকে আরেকটা স্টুডিও আমার হাতে এক ঘটনা শেয়ার করেছি দেখা যায়। তো আমরা ভূত এফএম যে স্টুডিওতে এখন বসে করছি, এই স্টুডিওতে আমরা ভূত এফএম শুরু করি। মাঝখানে আপনারা জানেন যে একবার ঝামেলা হয়েছিল এবং তারপরে আমাদের কিছু ঝামেলার জন্য টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছিল এবং সেই প্রবলেমের কারণে এই স্টুডিওটাই বন্ধ হয়ে যায়। তারপরে আমরা অন্য একটা স্টুডিওতে শিফট করি। এখন মানে সেই স্টুডিওর হাইকের অবস্থা না, এখন সেই স্টুডিও থেকে আমরা শিফট করে আবার এখানে চলে আসছি। বাট ওই স্টুডিওটা তখন ওই স্টুডিও থেকে তখন হচ্ছে আরেকটা সেকেন্ড স্টুডিও ছিল। তো ওই স্টুডিওতে আমরা মাঝে মাঝে দেখতো, আমাদের এখান থেকে স্টুডিওতে যারা কাজ করতেন এই স্টুডিও থেকে ওই স্টুডিও দেখতেন যে চেয়ারটা একা একা দুলছে, কোনো আর্জের ভেতরে নেই, কেউই নেই, বাট চেয়ারটা দুলছে। দেখে মনে হতো যে কেউ একজন হয়তো ওই চেয়ারে বসে আছেন এবং শো করছেন এবং চেয়ারটা একা একা দুলছে, যেটা কোনোভাবেই সম্ভব না, বাট এইটা ঘটতো। তো একইভাবে উনি বলছেন যে দুটো চেয়ার তার কাছে চলে আসতো। এই দুটো চেয়ারে কারা বসেন, এই দুটো চেয়ারে কেউ কি বসেন এসে তাকে অবজার্ভ করার জন্য, নাকি এই দুটো চেয়ার তিনিই চেনে নিয়ে আসেন, কে জানে। বাট কিছু একটা ঝামেলা আমি এই সমস্যাটা যেহেতু এখানে দেখতে পেয়েছিলাম, সুতরাং আমার কাছে মনে হলো যে এই সমস্যাটাও কাছাকাছি কোনো সমস্যা হতে পারে। আপনাদের তো পোস্ট দেয়াই আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফুর্তি নীলফামারী যেতেই তো 7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার। ওকে, বাট টিকিট 7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে। ভয়াবহ ঠান্ডা, দিনে 26, রাতে 13 ডিগ্রি। তাই বলে এত ফাস্ট? আমার হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন, চলো বহুদূর। নীলফামারী যেতেই তো 7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার। ওকে, বাট টিকিট 7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে। ভয়াবহ ঠান্ডা, দিনে 26, রাতে 13 ডিগ্রি। তাই বলে এত ফাস্ট? আমার হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন, চলো বহুদূর। নীলফামারী যেতেই তো 7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার। ওকে, বাট টিকিট 7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে। ভয়াবহ ঠান্ডা, দিনে 26, রাতে 13 ডিগ্রি। তাই বলে এত ফাস্ট? আমার হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন, চলো বহুদূর। নীলফামারী যেতেই তো 7 ঘন্টা 55 মিনিট 356 কিলোমিটার। ওকে, বাট টিকিট 7টা বাসে 4টা, 8টা বাসে 6টা সিট এখনো আছে। ভয়াবহ ঠান্ডা, দিনে 26, রাতে 13 ডিগ্রি। তাই বলে এত ফাস্ট? আমার হাতে বাংলাদেশের 1 নাম্বার নেটওয়ার্ক। সুপার স্পিড 3G নিয়ে সব সময় প্রস্তুত গ্রামীণ ফোন, চলো বহুদূর। Radio Futi 88.4 FM. FM. Tonight comes the lives with Floor. ওয়েলকাম ব্যাক। আমি প্রান্সেলার সাথে আমার সাথে রয়েছে মাসুম। শুনছেন সবসময় রেডিও ফুর্তি পয়েন্ট। এই মুহূর্তে চলছে ভূত এফএম। আপনারা সবাই লিখছেন আনিসা ব্যানার্জি, আনিসা বনশ্রী থেকে আমাদের লিখেছেন যে এখনো পর্যন্ত আর ভয় লাগেনি। নয়ন আমাদের এসএমএস করেছেন, আচ্ছা আপনি কি ভয় লাগেনি, হাসিও নিশ্চয় লাগেনি এবং কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয় অবাক লেগেছে, একটু আশা করতেই পারি আমরা। নয়ন এবং অয়ন আমাদের এসএমএস করেছেন রাঙামাটি থেকে, লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন এবং তার কাছে বেশ ভয়ঙ্করই লাগছে। কাইয়ুম বিশ্বাস আমাদের এসএমএস করেছেন মানিকগঞ্জ থেকে। এছাড়াও আমাদের তিনি খুব একটা অদ্ভুত কোশ্চেন
কোশ্চেন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি ভাই আপনাকে কেন দিব? আর যে স্যালারি কত? Oh my God! আপনি আপনি ইন্টারভিউ দিতে পারেন, ইন্টারভিউ দিলে জানতে পারবেন সবকিছু। আপনার এক্সপেকটেশন কত এটা জানি আমরা। এইচ আবরার আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। ইঞ্জিনিয়ার অনেকে আমাদের এসএমএস করেছেন যে ভূত এফএম আচ্ছা ভূত দেখতে কেমন এটা জিজ্ঞেস করছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। আমাদেরকে সৈকত এসএমএস করেছেন ময়মনসিং থেকে, এছাড়াও হাসান খান আমাদের এসএমএস করেছেন বিশ্বনাথ সিলেট থেকে, এবং তিনি আছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদেরকে এছাড়াও মোস্তাক এসএমএস করেছেন আমাদেরকে এমজি মামুন দিনাজপুর থেকে। নির্বাক তামিম আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এসএইচ আবরার। এছাড়াও আশরাফুল আমাদের এসএমএস করেছেন, সালমান খান আমাদের এসএমএস করেছেন এবং ফার্স্ট ঘটনাটা সম্পর্কে তিনি প্রশংসা করেছেন। আমাদেরকে অভিজিৎ এসএমএস করেছেন পিউর রহমান বাগেরহাট থেকে, এছাড়া মেহেদি হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন। উত্তরা থেকে আদনান আমাদের এসএমএস করেছেন এবং বার্থডে জন্মদিনে অনেক শুভেচ্ছা আদনান আপনাকে। আচ্ছা, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে নয়ন বাগেরহাট থেকে এসএমএস করে বলছেন যে স্টোরিটা ভালো ছিল। ফয়সাল নারায়ণগঞ্জ থেকে আমাদের এসএমএস করেছেন, বৃষ্টিতে ভূত এফএম আউসম লিখেছেন তিনি। এছাড়াও আমাদেরকে ইমরান এসএমএস করেছেন বাগেরহাট থেকে, এবং আজকে ভয়ঙ্কর ঘটনা শুনতে পারবো তো ইনশাআল্লাহ, দেখা যাক। আলিফ আমাদের এসএমএস করেছেন এবং নাইট কোচে তিনি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন। আমাদেরকে শামীম এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে আমার ফ্রেন্ড খুব ভয় পাচ্ছি। আর আমাদেরকে গোলাম রাব্বি এসএমএস করেছেন মিডফোর্ড ঢাকা থেকে। এছাড়াও জিহান আমাদের এসএমএস করেছেন রাজশাহী থেকে, এসএমএস করেছেন আমাদেরকে এমডি বুলবুল। এছাড়াও অভিজিৎ ভট্ট আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। নামটা অনেক পরে লিখেছেন, পড়তে পারলাম না। এছাড়াও জিহাদ আমাদের এসএমএস করেছেন ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কোনো তুলরাশি ইউজ করা হয় কিনা এটা আমি জানি না। আমাদেরকে জিলান এসএমএস করেছেন। আর অনেকেই আছেন আমাদের সাথে। আমরা ফেসবুকের পোস্ট গুলো, আপনাদের যে কমেন্ট গুলো করেছেন পোস্টের নিচে, সেগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়বো। আপাতত আমরা আমাদের আরো একজন এখানে অতিথি আছেন, তার কাছে যাই এবং তার কাছে ঘটনা শুনবো। এবং তিনি এসছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসছেন? হ্যালো রাসেল ভাই, আমার নাম হচ্ছে রেদওয়ান, আমি এসেছি আপনার উত্তরা থেকে। আচ্ছা, আমরা উত্তরা থেকে যেহেতু আপনি আসছেন এবং আমি যেহেতু জানি যে আপনাকে রেগুলার গাড়ি ড্রাইভ করেই বাসায় ফিরতে হয়, তো আপনি আমাকে বলেছিলেন এবং আমার সেটা আরেকবার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনার একটা স্টোরি আছে যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, তারপরে আপনিও সেটা দেখেছেন। তো সেটা হচ্ছে যে এয়ারপোর্ট রোড নিয়ে, সেই ঘটনা দিয়ে আমরা আজকে শুরু করি। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি উত্তরাতে থাকি 96 থেকে। সো 96 থেকে আমি অনেকগুলো প্রায় আপনার একটা পার্টিকুলার একটা স্পট আছে যেটা আপনার বিমানের হেড অফিস যে ইয়েটা কি লোকেশনটা, ওখান থেকে ওটার রাস্তার ডান দিকে আপনার সিভিল এভিয়েশনের একটা গ্রেভিয়ার্ড আছে। সো আমরা এই মেইন রোডের উপর আমি বেশ কয়েকটা ইনসিডেন্ট করেছি, শুনেছি। আমার যে আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি আর কি, ইট ওয়াজ ব্যাক অন 2003 and I vividly remember it was 25th December, Christmas ছুটি ছিল থার্সডে। সো ওখান থেকে আমি আমার এক আঙ্কেলের বাসা থেকে রাত্রে প্রায় 1:30-2:30 দিকে ড্রাইভ করে আমার আসছিলাম, বাসায় ব্যাক করছিলাম। তো আমার পাশে আমার বাবা ছিল, পিছনের সিটে আমার মা ছিল আর কি। সো ওখানে আমি যদি দেখি, আই ওয়াজ ড্রাইভিং at a speed of 120 কিলোমিটার। তখন রাত্রে 1:30 বাজে, 3 দিনের ছুটি, রাস্তা একদম খালি। আর তখন আপনি হয়তো বা তখন মানে কিছু আপনার খেয়াল থাকবে 2003-4 এর দিকে আপনার উইন্টারে কিন্তু খুব ভালো শীত ছিল আর কি। মানে দেয়ার ওয়াজ টাইম যেখানে 2 সপ্তাহ আমরা সূর্যের আলোয় এন্টায়ার ডে ওয়াজ সাচ। তো রাত্রেবেলা আমরা যখন ব্যাক করছিলাম, তখন আমি দেখলাম যে আমি যখন আপনার যেটা এখন আপনার ঢাকা রিজেন্সি হোটেল, তখন তো হোটেলটা ছিল না, চিলকেট বলে জায়গাটা, ওটা যখন ক্রস করে আমি যখন আই ওয়াজ ড্রাইভিং টুয়ার্ডস বিমানের যে অফিসটা বলাকার দিকে, তো ওখানে দেখলাম যে রাস্তায় এক প্যাচে শাড়ি পরা একজন খুব বয়স্ক একজন মহিলা, সে আপনার স্টিক ধরে রাস্তাটা ক্রস করছে। আমি ওনার ফেস দেখি নাই, বাট আমি মানে ক্লিয়ারলি ওই মহিলাটাকে দেখলাম, সে রাস্তা ক্রস করছে। যেহেতু অনেক রাতের বেলা ছিল, রাস্তা একদম খালি, আমি স্পিডে ড্রাইভ করছিলাম। তো আমার বাবা আমাকে বললো যে তুমি স্পিডটা কমাও। আচ্ছা, তো আমি গাড়িটা আমার রাস্তা একদম মিডল যে লেনটা, ওই লেনে ছিলাম, আমি স্পিডটা
রিডিউস করে লেস দেন 100 নিয়ে আসলাম। আমি বিম দিচ্ছি, হর্ন দিচ্ছি। সেই মহিলাটা আপনার কন্টিনিউসলি সে আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার একদম মিডলে অলরেডি চলে আসছে। তো আপনি আসলে খেয়াল করবেন যে এয়ারপোর্টের রোডে দুই রাস্তার মাঝখানে কিন্তু আপনার একটা আইল্যান্ডটা বেশ উঁচা, কংক্রিটের যে এটা দুই রাস্তা যে ডিভাইডারটা। তো আমি যখন স্পিড কমায় অলরেডি আমার 50 কিলো, তখন আমি মহিলাটার ব্যাক সাইড দিয়ে গাড়িটা ক্রস করে আমি আমার সাইড লুকিং মিরর, রিয়ার ভিউ মিররে দেখলাম যে মহিলাটা নাই। আচ্ছা। এবং আমি এক পর্যায়ে গাড়ির গ্লাসটা নামে আমি নিজে মাথাটা বের করে ঘুরে দেখলাম যে মহিলাটা গেল। তো আমি জাস্ট দেখলাম যে এত উঁচু একটা ওয়াল, একটা পূজা একজন বয়স্ক মহিলা, সে ওই ওয়ালটা কিভাবে ক্রস করলো, আর ওয়ালটা ক্রস করার পরে রাস্তার ওই পাশে হচ্ছে আপনার পুরোটা আপনার ডোবা। সো মহিলাটা সি জাস্ট ভ্যানিশড আর কি। সো আমি তাকানোর পরে আই ওয়াজ স্টান্ড। আমি আমার আব্বার দিকে কি করলাম, তাকালাম। আব্বা বললো যে তুমি সোজা তাকাও, সোজা থেকে তুমি জাস্ট ড্রাইভ করো, আর এটা নিয়ে আর একটু কিছু মানে ডিসকাস করার এখন কিছু নেই। তো আমি ওটা এক্সপিরিয়েন্স করার ইনফ্যাক্ট কয়েক মাস আগে আমি ওখানে একটা স্টোরি শুনেছিলাম। আমাদের একজন মানে আমার আর কি পরিচিত, ওনার মেয়ের বিয়ের এক সপ্তাহ পরে ওই সেম স্পটে ওনার হাজবেন্ডকে নিয়ে উনি ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। আচ্ছা, ওনারা দে হ্যাড আ মানে টেরিবল অ্যাক্সিডেন্ট সেম স্পট। আচ্ছা, অ্যাক্সিডেন্টে যে মানে হাজবেন্ড ওয়াইফ ছিল, হাজবেন্ডের স্পট ডেড। আচ্ছা, আর ওনার ওয়াইফের জাস্ট ওনাদের বিয়ের এক সপ্তাহ পরে এটা হলো। তো ওয়াইফের যখন সেন্স আসছে, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে এরকম খালি রাস্তা তোমরা অ্যাক্সিডেন্ট করলা কিভাবে, তো ওনারা বললো যে ওখানে বয়স্ক মহিলা ছিল এবং সাথে দু একজন হুজুর ছিল। ওনারা অন্যদেরকে অ্যাভয়েড করার জন্য দে জাস্ট বাম্পড অন দ্য সাইডওয়েজ আর কি। আচ্ছা, সো এটা আমার মানে নিজের একটা ইয়ে ছিল, এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি মানে এখনো আমার মাঝে মাঝে চিন্তা করলে আমার গুজ বাম্প হয়। আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি আমি এবং আমার ফাদার। দুজন মিলে একই জিনিস কি দেখেছেন? আলাদা জিনিস দেখেছেন? দুজনে একই জিনিস দেখেছেন, এবং আপনার তো ভুল হওয়ার কথা না। বিকজ আই ওয়াজ ড্রাইভিং, আই ওয়াজ অন মাই ফুল কনসিয়াস। সেটাই। এবং তারপরেও যিনি মানে আপনার বাবার কথা বলছেন, আঙ্কেল তো ড্রাইভও করছিলেন না, সুতরাং পাশে বসেছিলেন উনি তো। হ্যাঁ, সো উনি তো, এবং দুজনের জিনিস একই, মানে দুজনে একই জিনিস দেখেছেন। অলরাইট, আমরা একটা ছোট্ট ইমেইল পড়বো এবং ইমেইলের পরে আমরা আবারও ওনার কাছে ফিরে আসবো এবং একটা ঘটনা শুনবো। আমরা ছোট্ট একটা ইমেইল পড়ে আসি এর মধ্যে। ইমেইলটা এরকম, এটা হচ্ছে আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন খুলনা থেকে। তিনি লিখেছেন, জানি আপনি ভালো আছেন, আমি খুলনা থেকে তাহা। তার আগে ছোট্ট কথা বলে ইমেলটা পড়ার আগে, সেটা হচ্ছে যে আপনারা যারা আমরা আরেকটা এপিসোড করতে চাই এবং এই এপিসোডটা আমরা করবো শুধুমাত্র আপনাদের ইমেল দিয়ে। সুতরাং যারা ইমেল পাঠাতে চান আমাদের কাছে, তারা ইমেল পাঠান। এবং কয়েকদিন আগে আমরা একটা করেছি, আপনারা সেটা দেখেছেন। সেই ইমেলটা হচ্ছে করতে হবে আমাদের অ্যাড্রেসে, ভূতাসমাদের.fm এই অ্যাড্রেসে। তো যাই হোক, আমি যে ঘটনাটা এখন পড়বো সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, এবং সেটি হচ্ছে লিখেছেন আমাদেরকে একজন খুলনা থেকে, যে তার নাম তাহা। দয়া করে আমার গল্পটা ভালো লাগলে পড়ে শোনাবেন, কিন্তু আচ্ছা নামটা গোপন রাখবেন। আপনি পরে লিখেছেন, এটা আগে লিখতে হয়। যাই হোক, আমি ভালো করে গুছিয়ে না বলতে পারলেও যতটা সম্ভব বলা যায়। বিগত 3 বছর হলো আমার নিজেদের বাড়িতে আমরা উঠেছি। আমাদের বাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর এলাকায়, সুতরাং অনেক মানে ভালো কড়া গার্ড থাকে এলাকায়। যদিও বাবা আইন শৃঙ্খলা বাহিনীর কিছুই না, এখানে ভালো জমি ছিল, তাও অল্প দামে এই বাসায় আসা। বাবা কিছুদিন হলো বদলি হয়ে খুলনার বাইরে, আর ভাই খুলনার বাইরে এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি আর মা পুরো বাড়িতে একা থাকি। বাড়িটা 2 তলা, নিচতলায় 3টা ফ্যামিলি থাকে। ভাইয়া আমার কিছু আমার কিছু অভ্যাস আছে, তার মধ্যে একটা হচ্ছে রাত জাগা এবং রাত জেগে পড়া। আমি প্রায় রাত 3টা থেকে 3:30 পর্যন্ত পড়তাম। বলে রাখা ভালো, আমার বাবা অনেক শৌখিন, তিনি প্রচুর গাছ লাগান, তাই আমাদের ছাদে অনেক গাছ। প্রথম দিকে আমি যখন রাত জেগে পড়তাম, তখন মনে হতো ছাদে কেউ টব ধরে হেঁচিয়ে হেঁচিয়ে টানছে। শব্দটা খুব আজব লাগতো। ঘর
প্রত্যেকবারই একই বেগে টানছে এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত চেয়ে আবার ফিরে আসছে। অর্থাৎ শব্দের ভলিউম কোনোরকম আপ ডাউন হচ্ছে না, তার গতিপথ পরিবর্তন হচ্ছে না। এমনটা যদি আমি আমি প্রতিদিনই শুনতাম, আমার এসব তেমন ভয় লাগতো না। প্রথম দিকে গা ছমছম করলেও পরে ব্যাপারটা বিরক্ত লাগতো, আর এখন অভ্যাস হয়ে গেছে। আমার বাবা মা কখনো একটু শুনতে পেত, কখনো শুনতে পেত না। আমি একবার মাকে শুনিয়েছিলাম, মা বলল, তুই সম্ভবত ইদানিং বেশি রাত জাগছিস, তাই এমন হচ্ছে। বুঝতে পারলাম শুধু শুধু নিজেকে পাগল প্রমাণ করার কোনো মানে হয় না। কিন্তু ভেবে দেখুন তো, আমি ক্লাস 4 থেকে রাত জাগি, তাহলে এত বছর পর এসে কেন হ্যালুসিনেশন হবে? তাই এটাই আমি মাথা ঘামাবো না বলে ঠিক করলাম। তারপরেও আমার ভাই অনেক অলস এবং আমার ভাই অনেক অলস এবং ভাবতাম যে ও বোধহয় এই সমস্ত শব্দ টের পায় না। আসলে ও শুনতে পেত। একবার আমার ফুপি আর আমার ফুফাতো বোন আমরিন খুলনা আসলো। আমার ফুপি আমার রুমে, আমি আর আমার আমরিন গেস্ট রুমে ছিলাম। রীতিমতো এই শব্দ পেতাম, আর আমরিন ভয় পাবে ভেবে আমি এটা ওকে বলিনি, আর ও ভেবেছিল আমি ওকে ভয় দেব, তাই ও আমাকে বলতো না যে ও শব্দটা শুনতে পায়। একদিন কি মনে করে ও আর চাপিয়ে রাখতে পারলো না, আমাকে সাহস করে বলে দিল। তখন আমিও ওকে বললাম। পরের দিন ঠিক করলাম ফুপিকে বলবো। যে দেখি ফুপি খুবই টেনশনে আছে। জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফুপি? কিছু না, তোমরা আজ আমার সাথে ঘুমাবে? কেন ফুপি, কি হয়েছে? ফুপি রেগে বলল, আমি কাল চলে যাব, জায়গাটা আমার ভালো লাগছে না, আর তোমার বাবাকে বলবা বাসাটা পাল্টাতে। আমি বুঝে গেলাম কি হয়েছে। তখন আমরাও বললাম সবটা। পরে রাতে খেতে বসে বাবা আর মাকে ফুপি বলল চুপি চুপি যে বাবা তো আকাশ থেকে পড়ার মতো করে বললো যে নীরা, তুই তো বাচ্চাদের মতো কথা বলছিস। মা রেগে গিয়ে বলল, আজ রাতে শব্দ হলে আমাকে ডেকো। যথারীতি রাতে শব্দটা শুরু হলো এবং আমরিন জোরে জেগে উঠলো, চলো মামিকে ডাকি। আর সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল। এবং এই 3 বছর ধরে এই প্রথমবার শব্দ বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে ভাইকে ডাকলাম। আমার ভাই আমার দিকে তাকিয়ে বলল, আবার তাকিয়ে দেখি যে ভাইয়ের মুখে একটা অবাক ভাব। ভাই বলল যে ওর বাথরুমে কে জানি সিগারেট খাচ্ছে। ও বলে ছাদের শব্দও সে পাচ্ছিল। আমি ঢোকার আগ পর্যন্ত নাকি পাচ্ছিল, আমি ঢোকার পরপরই অফ। আর ওর বাথরুম থেকে বিরক্তিকর সিগারেটের গন্ধ আসছে। আমার ভাই সিগারেট খায় না, ওর শ্বাসকষ্ট। তাহলে বাথরুমে কে? আমি বাথরুম খুলে কাউকে পাইনি, এবং কিন্তু গন্ধটা মনে হলো যে এই মাত্র কেবলই কেউ একজন খেয়েছে। আমি হিসাব মিলাতে পারলাম না। আজ পর্যন্ত এমন কোন রাত ছিল না যে শব্দ হয়নি, কিন্তু আজ কেন হলো? এর আগে তো আমি মাকে দেখেছি, তখন তো বন্ধ হয়নি, সেদিন কেন হলো? আরো একটা সমস্যা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমি ছাদে গেলে ঘরে আসার পর আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। জানি না কেন হয়। অন্য কার হয়, মানে সে নাকি আমারই কেবল হয় সেটা আমি জানি না, বাট ছাদে গেলে এই প্রবলেমটা হয়। এরপর ভাই আর বাবা খুলনার বাইরে চলে যায়। আমি আমার মা বাড়িতে একা থাকি। আজও শব্দ হয়, কিন্তু আমি একাই পাই। আমাকে কেউ বিশ্বাস করে না, বলে এটা নাকি হ্যালুসিনেশন। আসলে আল্লাহই ভালো জানেন সেটা কি, কেনই বা এমন হয়। কিন্তু ভাই মানে নাই, তবুও সিগারেটের গন্ধ পাই এখনো বাথরুম থেকে। এটা কেন, এটাও বুঝতে পারি না। মা বলেছে যে এগুলো কাউকে যেন না বলি। আমি অযথাই সবাই পাগল ভাববে, তাই কাউকে বলি না, নিজের মধ্যেই প্রশ্নগুলো জমা করে রাখি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম ধরনের ঘটনা হয়তো অনেকের সাথে রেগুলার ঘটে, আমি বিশ্বাস করি। এই যে টব সরানোর এই ব্যাপারটা না, এটা মানে অনেকেই আমাকে বলছে যে ছাদের উপরে টব সরানো হোক বা অন্য কিছু হোক, ছাদের উপরে শব্দ হয়। এই শব্দগুলো আসলে কেন হয়, কোত্থেকে আসে, এত মানুষের বাসায় কেন শব্দ হবে? মানে এটা তো আসলে আমরা এখনো পর্যন্ত এটার কোনো সমাধান আমরা পেলাম না। বাট এটা নিশ্চয়ই একটা অবশ্যই বড় প্রশ্ন যে কেন এরকম হয়। যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাই আমাদের রিতন ভাইয়ের কাছে। এবং আপনি সেকেন্ড যে স্টোরিটা শোনাবেন সেটা কোথাকার একটু যদি আমাদের বলতেন। আসলে সেকেন্ড স্টোরিটা হচ্ছে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট। এটা হচ্ছে আপনার গত মাসের 23 তারিখে আমরা আমাদের অফিসের কলিগ
আমরা 7 জন মিলে 2টা গাড়ি করে আমরা নীলফামারীতে যাই আমার এক কলিগের দেশের বাড়িতে। আচ্ছা। সো 24 তারিখ শুক্রবার আমরা ওখান নীলফামারী থেকে আমরা তেতুলিয়া ওখানে জাস্ট ঘুরে আমরা অ্যারাউন্ড রাত্রে খুব বেশি রাত না, গ্রাম দেশ তখন, এখনো কিন্তু নীলফামারীতে আপনার রাত হলে বেশ ঠান্ডা থাকে আর কি। তো আমরা ফেরত আসার সময় নীলফামারীতে যখন আমরা নীলফামারী গ্রামটার নাম হচ্ছে আপনার কিশোরগঞ্জ ওখানে। তো ওখানে আপনার যে গ্রামের রোডগুলো তো আপনার নিশ্চয়ই করেছেন, নোটিস করেছেন, রোডগুলো খুব ন্যারো থাকে আর কি। তো আমি গাড়িতে ছিলাম, আমার সাথে আমার 3 জন কলিগ ছিল, ড্রাইভ করছিলাম আমরা 4 জন মোট। সো আমরা গ্রামের যখন আমরা ব্যাক করছিলাম তখন রাত্রে 8:30 পৌনে 9টা মতন বাজে। সো দেখলাম যখন একটা স্টিলের একটা ব্রিজ, তো গ্রাম দেশে যেটা হয় যে খেতে যখন আপনার পানি জানি যায় ছোট 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 থাকে ব্রিজ থাকে। সো ব্রিজ থেকে যখন নামলাম আমরা, নেমে আমি আমার পিছনে যে আমার অফিসার একজন ছিল আপনার কলিগ ছিল, আমরা 2 জন নোটিস করলাম যে ঢালুতে আপনার যে মানে ক্ষেত তো আছে, ক্ষেতের পাশে আর কি শ্মশান ঘাট বলবো না, বাট ওটা কোনো একটা মানে একটা এরিয়া স্পেসিফিক্যালি ওখানে হিন্দুরা মনে হয় যখন কেউ করে যায় আর কি, মারা যায় তখন ওরা পোড়ায় আর কি, চিতা বলে। সো আমি গাড়িটা একদম স্টপ করলাম, স্টপ করে আমার যে পিছনে একজন ছিল কলিগ, ওর নাম হচ্ছে মহিউদ্দিন। তো ও আপনার ওর ক্যামেরাটা দিয়ে ওকে আমরা প্রথম দেখলাম যে যখন পোড়াচ্ছিল, তো পুরানোটা অনেক আগের থেকে আগুন ধরেছিল, কয়েকজন লোক ছিল, মেবি ওদের ফ্যামিলি মেম্বার বা কেউ হবে। তো দেখলাম যে এক পর্যায়ে যে ডেড বডিটাকে আপনাকে বার্ন করছিল, ওইটা মানে কেমন জানি বেন্ড হয়ে মানে করলো আর কি, উঠলো। তো ওইটা আমাদের কাছে একটু মানে সামথিং ভেরি আনইউজুয়াল লাগলো, কারণ আমরা আসলে ব্যাপারটা আমরা কোন সময় নিজের চোখে দেখিও নাই, আমরা কোন সময় এটাতে ইউজ টু নাই। আচ্ছা। তো আমার অন্য কয়েকটা বললো যে হ্যাঁ, হিন্দুরা যখন এরকম ডেড বডি যখন পুরায় তখন এক পর্যায়ে মানে আপনার যখন ফ্লেশ এন্ড বোনস গুলো যখন বার্ন হয়ে যায় তখন ডেড বডিটা অটোমেটিকলি আপনার বেন্ড হয় আর কি। তো এই জিনিসটা জাস্ট রেকর্ডে রাখার জন্য আমার কলিগ সাথে সাথে সে তার সেলফোনটা বের করে হি টুক ফিউ স্ন্যাপস, কয়েকটা পিকচার নেয়। সো পিকচার নেওয়ার পরে তারপর আমরা আমাদের মতন অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কলিগের বাসায় চলে আসি। রাত্রেবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে করলাম, খাওয়া দাওয়া করলাম। তো ওখানে আমার যে যার বাসা কি ওনার চাচারা ছিল, তো ওনাদেরকে বললাম যে আমরা আসলে এরকম দেখুন চিন্তা। তো মোবাইল ফোনটা যখন বের করলাম আমার কলিগের, খুবই আমরা অবাক হলাম। তখন আমরা যে সকাল থেকে যে ঘুরে আসলাম, এত পিকচার নিলাম আমরা, সব পিকচার আছে, কিন্তু এইটার যে আসার সময় যে আমরা যে জিনিসটার পিকচার নিলাম যে ডেড বডিটা আপনার হয়ে গেল আপনার মানে বার্ন হয়ে যখন উঠে গেল, সো এই পিকচার গুলা আপনার টোটালি ব্ল্যাঙ্ক আসছে। মানে 4-5টা পিকচার না হয়েছে, পিকচার গুলা ওয়াজ দেয়ার, কিন্তু পিকচারটা পুরো ব্ল্যাক কালারের। আচ্ছা, হ্যাঁ, মানে তখন তো ঠিক ছিল। হ্যাঁ, যখন আমার কলিগ পিকচার নেয়, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন স্যামসাং এ পিকচার যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ওই পিকচারটা ছোট একটা থাম্বনেল হয়ে ডান দিকে একটা কর্নারে থাকে। তো সে কিন্তু নোটিস করছে যে পিকচার গুলা সেভ হচ্ছে, কিন্তু আমরা যখন বাসায় এসে যখন ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমরা তখন তখন দেখলাম যে 4-5টা পিকচার আছে ঠিকই, কিন্তু আপনার ফুল ব্ল্যাঙ্ক ইমেজ। আচ্ছা, হ্যাঁ, এটা জাস্ট একদম খুব রিসেন্ট ঘটনা। এটা আমাদের আসলে কোনো মানে হওয়ার কোনো কারণ নাই, আসলে খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা আসলে খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা আমরা এখনো কোনো মানে ওইটার আগে পরে সব পিকচার আছে, ওই পিকচার গুলো আছে কিন্তু ওগুলো পুরো ব্ল্যাঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ফেসবুকে দেখি যে আমাদের এখানে লিখেছে কামাল হোসেন, লিখেছেন আই লাভ ইট। আমাদেরকে দেখতে পাচ্ছি সাব্বির হোসেন শান্ত লিখেছেন হ্যালো ভাই, আমি বরিশাল থেকে বোতাম জোস, খুব ভয় লাগছে। আশকুর রহমান অফিসে বসে শুনছেন, ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর ইশতিয়াক SMS করেছেন এবং রাজশাহী থেকে তিনি শুনছেন। আমাদের কামাল হোসেন অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আজমল হোসেন আমাদের সাথে আছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন যে রাসেল ভাই উনি কি কোনো ঘটনা শেয়ার করবেন? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি যার কথা বলছেন তিনি প্রথমেই আপনাদেরকে বেশ কিছু ঘটনা কিন্তু শেয়ার করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেখতে পাচ্ছি সাজু এসএম এখানে কমেন্ট করেছেন ফেসবুকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সঞ্জিদা পিঙ্কি আমাদের সাথে আছেন এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন। মেহরাব আহমেদ আমাদের সাথে আছেন।
আর যে সুকান্ত আমাদের ইন্ডিয়া থেকে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন এবং অ্যাপ দিয়ে তিনি শুনছেন। তারেক আজিজ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন সৈকত স্নিগ্ধা চট্টগ্রাম থেকে শুনছেন, খুবই এক্সাইটেড ঘটনাগুলো শোনার জন্য নাসরিন রুমি। ডক্টর জাহিদ রহমান আমাদের সঙ্গে আছেন এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো ভালো লাগছে তার কাছে। শিশির কণা আমাদের সঙ্গে আছেন, কুষ্টিয়া থেকে শুনছেন। সাদাত হোসেন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রহমান হাবিব এবং তিনিও আছেন, ঘরের লাইট অফ করে তিনি শুনছেন। সুমাইয়া আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাজের বেলা, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন কামরান আহমেদ আকাশ, এছাড়াও সাকিব আহমেদ নিলয় আমাদের সঙ্গে আছেন, তারিকুল নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন হামসুদ বয় সুমন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সানিক, এছাড়াও আছেন জুয়েল খান, হিমু আচার্য আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকেই, শাহরিয়া হাসান, শাহরিয়া রহমান শিশির। আপনারা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, চলে যান www.facebook.com/radiofuti অথবা www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে, এবং সেখানে গিয়ে আপনি আপনাদের যে কোনো কথা জানাতে পারেন আমাদের কাছে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতিতে আমাদের যেতে হবে আবারও, তারপরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Tonight. আসসালামু আলাইকুম রাসেল ভাই অ্যান্ড হ্যালো লিসেনার্স। প্রথমে আমি আমার সম্পর্কে একটু বলে নেই। আমি পার্থ, লন্ডন থেকে বলছি। আমি বিপিসি করছি লিঙ্কন সিনে। তো আমি ওখানে চলে যাচ্ছি। আমি কাজ শেষ করে বাসায় আসতে আসতে আমার অ্যারাউন্ড 2 o'clock, ইভেন 4 o'clock হয়ে যায়। অনেক মিড নাইটে আমি বাসায় ফিরি। আমার বাসাটা ওয়ালথম ফরেস্টের খুব কাছাকাছি। আমি একটা 2 বেডরুমের বাসায় থাকি। আমার বাসার মালিক গুজরাটি। তো আমার সাথে যে ঘটনাটা আমি বলছি, সেই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়া 24th of December লাস্ট ইয়ার। তো আমি 24th of December লাস্ট ইয়ার বাসায় আসি রাত 1:45টার দিকে। তো বাসায় আসার পরে আমি নর্মালি যেটা করি যে একটু খাওয়া দাওয়া করে আমি ইউটিউবিং করি। তো আমার যে ঘটনাটা, আমি শুরুতে যাওয়ার পরে আমি ইউটিউবে একটা মুভি দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান মুভি রাজমহল। তো আমি মুভিটা যখন দেখছি, দেখার পরে অ্যারাউন্ড 15 মিনিটস পরে আমি একটা সাউন্ড পাই যে বাথরুমের ট্যাপ খোলা। তো আমি প্রথমে বদার করি না যে আমি খুলে রেখে আসছি, পরে যে বন্ধ করবো। আই ওয়াজ বিট টায়ার্ড, দ্যাটস ওয়াই। সো আমি 5-6 মিনিট পরে আমি উঠে যে বন্ধ করে দিয়ে আসি। দেন আমি এসে মুভিটা কন্টিনিউ করতে থাকি। অ্যারাউন্ড 15-20 মিনিটস আফটার আমি আবার সাউন্ডটা পাই যে আমার বাথরুমের ট্যাপ খোলা। আমি ট্যাপটা বন্ধ করতে যেয়ে দেখি যে আমার বেসিনের ট্যাপও খোলা এবং আমার হ্যান্ড শাওয়ারটাও খোলা এবং ওয়ার্ম ওয়াটার পড়ছে এবং এটা অনেক স্টিম হয়ে আসছে বাথরুমটা, যে অনেক ধোঁয়া, অনেক বাষ্প। তো আমি হ্যান্ড শাওয়ারটা বন্ধ করি, বেসিনের কলটা খুব টাইট ভাবে বন্ধ করি। দেন আমি এসে তো মুভিটা কন্টিনিউ করতে থাকি। দেন আমি যখন মুভিটা দেখছি অ্যারাউন্ড 30 মিনিটস 35 মিনিটস মেবি, আমি সাউন্ড পাই যে বাথরুমের ট্যাপটা আবারও খোলা। তো হচ্ছে আমি নাও আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড অ্যান্ড আই ওয়াজ রিয়েলি অরিড যে কি হচ্ছে আমার সাথে এগুলা। দেন আমি বাথরুমে যা দেখি রাসেল ভাই, আমি আসলেই আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি বাথরুমে ঢোকার পরে আমি দেখি যে বাথরুমটা এত বেশি স্টিম হয়ে আছে, এত বেশি যে ধোঁয়া হয়ে আছে, বাথরুমের মধ্যে গরম পানি পড়লে যেটা হয় যে কিছু দেখা যাচ্ছে না, এবং বাথরুমের আমার শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল সব ফ্লোরে ছড়ানো ছিটানো, এবং কেউ শ্যাম্পু ইউজ করে বের করলে যেমন হয় পুরো বাথরুমে সেরকম একটা অবস্থা। তো ইট ওয়াজ রিয়েলি মেসি। তো আমি হ্যান্ড শাওয়ারটা বন্ধ করে আমি বেসিনের কলটা যখন বন্ধ করতে যাই, তখন দেখি যে বেসিনের কল থেকে পানি ভরছে না, বেসিনের যে হোল ভিতর থেকে পানিটা যায় সেখান থেকে পানি উপরে উঠে আসছে। তো আমি রিয়েলি ভয় পাই এবং বেসিনের কলটা দ্রুত বন্ধ করার চেষ্টা করি, এবং হঠাৎ যখন মাথা উঁচু করি আমি বেসিনের মিররের দিকে তাকাই এবং দেখি যে মিররে বাষ্প জমে আছে এবং বাষ্পের মধ্যে কেউ আঙ্গুল দিয়ে টেনে লিখে রাখছে একটা 0 এবং 0 মাঝখান থেকে একটা ক্রস, একটা দাগ। আই ওয়াজ লিটারালি ওয়ান্ড অ্যান্ড আমি রুমে এসে আমি দ্রুত ল্যান্ডলর্ডকে SMS করি যে তুমি কি জেগে আছো,
I need to talk to you. So ল্যান্ডলর্ড লিটারালি অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কারণ ল্যান্ডলর্ডের একটা নাম করা রেস্টুরেন্ট আছে, ও অনেক রাত পর্যন্ত খোলা রাখে। তো ল্যান্ডলর্ড আমাকে 10-15 মিনিটস পরে আমাকে ফোন দেয় যে পার্থ তুমি ঠিক আছো? তো আমি বলি যে না, আমার বাথরুমে প্রবলেম হচ্ছে। তো আমাকে বলে যে এখন এত রাতে আমি কিভাবে প্লাম্বার অ্যারেঞ্জ করব, আমি নেক্সট মর্নিং বাই এনিওয়ে আমি প্লাম্বার অ্যারেঞ্জ করে আমি সর্ট আউট করে দিব। তো আমি ওই দিন রাতে বাসায় একা ছিলাম। আমার 2 বেডরুম বাসা হওয়ার কারণে আমার আরেকটা রুমের ফ্ল্যাটমেট আমার হলিডেতে গিয়েছিল, তো আমি বাসায় একা ছিলাম। দেন রাসেল ভাই, আমি মুভিটা কন্টিনিউ করতে থাকি এবং আফটার 10-15 minutes I was heard like someone was knocking my door. It was like knock. Like I thought the outside was a bit windy, so maybe something could be happening anything. So after 5-10 minutes, I got a message from unknown number that's could you please open the door, plumber outside. So আমি দরজা খুলে দেখি যে একজন প্লাম্বার তার কিডস নিয়ে দাঁড়ায় আছে, বলতেছে যে হাই ম্যাচ রাইট। তো আমি ওকে দেখার পরে দেখি ওর চুল অনেক বড় বড় এবং হি নিড টু ট্রিম হিজ হেয়ার সিরিয়াসলি, অ্যান্ড ওর দাড়িগুলো অনেক অগোছালো, মানে একটা বিধ্বস্ত করা অবস্থা। তো ও আমাকে ভিতরে আসার অনুমতি চায় এবং আমি ওকে ভিতরে আসতে বলি। দেন ও 20-25 minutes পরে বলে nothing to be already is been sorted. So আমি ওকে বলি ওকে থ্যাংক ইউ। তো ও চলে যাওয়ার পরে আমি দরজাটা লক করে ঘুমাতে আসি। আমি টায়ার্ড থাকার কারণে আমি ঘুমায় যাই কখন আমি বলতে পারবো না, মেবি অ্যারাউন্ড 5 o'clock, but 8 o'clock or maybe 9 o'clock, I got a phone call from my landlord that he was asking, am I sleeping or not? I said, yeah, today is my day off, so it was 25th. তো আমাকে বলে আমি প্লাম্বার নিয়ে দাঁড়ায় আছি বাইরে, তুমি দরজাটা খোলো। তো আমি দরজা খোলার পরে আমি দেখি যে ও প্লাম্বার নিয়ে দাঁড়ায় আছে এবং ভেতরে আসছে। আসার পরে ও 10-15 minutes পরে প্লাম্বার আমাকে বলে যে নাথিং হ্যাপেন্ড, ইয়োর ট্যাপ ইজ কমপ্লিটলি অলরাইট। সো আমি বলি তাহলে এত পানি উঠতেছিল কেন? তো ও বলতেছে হ্যাঁ, আমিও বাথরুমে অনেক পানি দেখছি, আর আমি দেখতেছি না এটা কিছুই হয়েছে, তোমার ট্যাপ এবং পাইপ লাইন সবই ঠিক আছে। তো আমি প্লাম্বার চলে যাওয়ার পরে আমি ল্যান্ডলর্ডের সাথে একটু চা খেতে সিটিং রুমে বসি। ল্যান্ডলর্ডকে আমি আমার ঘটনাটা বললাম যে দেখো রাত্রে লাস্ট নাইটে আমার সাথে এইগুলো হয়েছে, তো আমি এখন কি করব? তো ল্যান্ডলর্ড বলে তুমি এগুলো নিয়ে অরিড হয়েও না, আর নেক্সট টাইম তোমার সাথে যদি এটা হয় তুমি বদা করো না। তো ল্যান্ডলর্ড যখন এগুলো বলছিল, তো ল্যান্ডলর্ড একটু লাইক হি ওয়াজ স্টারিং লাইক তোতলা ছিল। তো আমি ওকে অনেক ইনসিস্ট করি যে তুমি আমাকে বলো যে কেন হয়েছে, তো আমাকে কিছুই বলতে চায় না। তো আমি বলি ওকে অলরাইট দেন। তো আমার একটাই কোশ্চেন যে আসলে লাস্ট নাইটে যদি যে প্লাম্বারটা আসছিল around 3 o'clock or 3:30, and he was like late 60. So who was he then? Because landlord come with the plumber in the morning. So এটাই ছিল আমার ঘটনা। আমার আরো কিছু ঘটনা আছে যেটা আমি আপনাকে পাঠাবো। আমার রিসেন্টলি দেশে আসার প্ল্যান আছে রাসেল ভাই, এবং আমি স্টুডিওতে এসে ঘটনাগুলো শেয়ার করতে চাই। যদি ঘটনাটা ভালো লাগে লিসেনারদের শোনাবেন। থ্যাংক ইউ। Yes, the night comes alive with Carmen Phone. You're listening to Radio 48.0 FM. ঘড়িতে সময় রাত 12:59। আমি রাসেলের সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা আপনাদের আমাদের সঙ্গে আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন। তার কাছে আমরা যাব, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। উৎস এবং মৃদুল নিকুঞ্জ থেকে আমাদের SMS করেছেন। আজকের ওয়েদারের সাথে ভূত এফএম সেই এনজয় করছি।
আমাদের সাথে দেখতে পাচ্ছি যে SMS করছেন তরিকুল যশোর থেকে, এবং আমাদেরকে FM স্মাইল SMS করছেন সিরাজগঞ্জ থেকে। তিশা আমাদের সাথে আছেন গ্যান্ডোরিয়া থেকে। এছাড়াও MD আমাদের ডিমন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি ডেমরা থেকে আছেন। তাফিম আমাদের সঙ্গে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন উত্তরা থেকে আদনান। এছাড়াও বাপ্পি আছেন তালতলা থেকে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সৈকত লিখেছেন আই লাভ ভূত FM। তুলি আমাদের সঙ্গে রয়েছেন এবং পায়েলও আছেন, এবং তারা ভূত FM প্রশংসা করেছেন। ভূত FM আচ্ছা শাফিন আমাদের সঙ্গে আছেন। আমার সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে আসনা। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সজীব ময়মনসিং থেকে। রূপু আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে। এছাড়াও বাহার আছেন আমাদের সঙ্গে রয়েছেন গাফফার। এছাড়াও শাফাত চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আসিফ নেহাল চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন। হাসান খান আছেন আমাদের সঙ্গে রয়েছেন। MC সাহা নোয়াখালী থেকে। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন জিহান। এছাড়াও পিউল আমাদের সঙ্গে আছেন। জনি আমাদের সঙ্গে আছেন। সজীব ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। জয় শ্যামলী থেকে আছেন। লি গুলশান থেকে আছেন। ফরাজ এবং জিসিয়া চিরং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রূপা। এছাড়াও ফরাজ আছেন আমাদের সঙ্গে। আপনি যদি থাকতে চান তাহলে আমাদের SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। SMS না পাঠালেও কোনো সমস্যা নেই, আপনি ফেসবুকে এসে কমেন্ট করতে পারেন অথবা চুপচাপ শুনতে পারেন, যেরকম ভাবে ইচ্ছা আপনার। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা, এবং কোথা থেকে এসেছি। আমি দীপান্বিতা, এসেছি মগবাজার থেকে। শুনি আপনার ঘটনা। আজকে আমি আমার প্রতি স্টোরিটা শেয়ার করবো। জি। সেই স্টোরিটা হচ্ছে আমি যখন স্কুলে পড়ি, পাহাড়ি গার্লস স্কুলে ছিলাম আমি। আমার স্কুলের ঘটনা এটা। আমি আমার সাথে আমার আরো 4টা ফ্রেন্ড, আমরা সবাই মিলে স্কুলে জাস্ট ছুটির কিছুক্ষণ আগে স্কুলের পেছনে একটা অংশ আছে আমাদের, সেই অংশটা ভাঙা। এখন সেখানে অবশ্য কলেজ বিল্ডিং হয়ে গিয়েছে। এখন যারা আছে স্কুলে তারা হয়তো অনেকেই চিনবে না কিংবা বুঝবেও না হয়তো, কিন্তু আমাদের সময় জায়গাটা ভাঙা ছিল। স্কুল ছুটির কিছুক্ষণ আগে আমরা 5 ফ্রেন্ড ওখানে ঘুরছিলাম। তো ঘোরার সময় হঠাৎ আমার সামনে জাস্ট আমার গা ঘেঁষে সামনে জাস্ট একটা করমচা একটা ফল, সেটা আমার গা ঘেঁষে নিচে পড়লো। তো হঠাৎ ওটা আমি দেখি, প্রথম দেখার পরে আমি জাস্ট তুলে নিলাম হাতে খাবার জন্য। তারপর আমার এক বান্ধবী আমার হাত থেকে ওটা নিয়ে গেল, নিয়ে গিয়ে ও নিজে খেয়ে ফেলেছে। তো আমি মন খারাপ করলাম যে ও খেয়ে ফেললো, আমি খেতে পারলাম না। তো আমার সাথে একটা বান্ধবী, ওর নাম ছিল তৃষ্ণা, ও মজা করে বলছে আমাকে যে আমি তুলার আসি, আমি যেটা বলি সেটাই হয়, তুই আরো খোঁজ, অবশ্যই পাবি। দেন এমনি জাস্ট হাঁটছে। এটার কিছুক্ষণ মিনস 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আমার সামনে একদম গা ঘেঁষে একটা বড় একটা ডাল পড়েছে। ডাল ভর্তি পাতা আর করমচা। তো ওটা পেয়ে আমরা মানে ওই মুহূর্তে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি জিনিসটা। ওই মুহূর্তে খুব খুশি, সাথে সাথে যেহেতু করমচা চাওয়ার সাথে সাথে পেয়েছি। তো ডালটা যখন হাতে নিলাম, দেন হঠাৎ করেই মনে পড়লো যে করমচা আসছে না, আসার কথা না। ওখানে তো করমচা গাছ ছিল? গাছ নেই, আচ্ছা, টোটালি করমচা গাছ নেই। যেহেতু আমাদের স্কুল, আমার খুব ভালো করে জানি ওখানে কি কি ফল আছে, কি গাছ আছে আমাদের লক্ষ্য দর্পণে। তো স্কুলের পাশেই আমাদের যে আরেকটা জায়গা, সেটা একটু বলে রাখি, ওটা একটা ভাঙা একটা পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িটা, বিল্ডিংটা দোতলা। তো ওই বাড়িটা ভাঙা, প্লাস ওখানে কোনো লোকজন নেই, টোটালি পরিত্যক্ত একটা বাড়ি। কিন্তু জায়গাটা খুব ভয়ঙ্কর। ওই বাড়িটা দিনের বেলা দেখলেও স্বাভাবিক মানুষ ভয় পাবে। তো আমরা ভাবলাম যে ওই বাড়ি থেকে আসলো কিনা। তো ওই বাড়ি থেকে তো আসার কোনো কোশ্চেন নেই। হঠাৎ করে উপর দিকে তাকালাম, গাছের উপর একটা কাক বসে আছে। তো বললাম এই তো গাছ থেকে পড়েছে। পরে দেখলাম যে একটা আম গাছ থেকে করমচা পড়া পসিবল। তো কাকের পক্ষেও পসিবল না এত বড় ডালটা সে কাক নিয়ে আসবে, এটা পসিবল না। আর সবচেয়ে বড় যে কথা, ডালটা এমন একটা ডাল, সেটা কাটা হয়নি, ভাঙা হয়েছে। আর যখন কোনো কিছু ভাঙা হয়, অবশ্যই গাছ থেকে যদি ডাল ভাঙা হয়, দেন অনেকখানি ছাল সহ কিন্তু উঠে আসবে। জিনিসটা একদম সেরকম ছিল, একদম তাজা। ওই মুহূর্তে কিন্তু আমরা ভয় পেয়েছি। যে এটা হঠাৎ করে কিভাবে এখানে আসলো, কারণ যাওয়ার সাথে সাথে। তারপর আমরা করমচা খাচ্ছি। করমচা খেলেও আশেপাশে চোখ রাখছি যে কিভাবে পসিবল, কারণ এখানে বাইরে কেউ আসা ইম্পসিবল। স্পান স্কুল,
গার্লস স্কুল এটা একটু তো বাইরের লোকজন ঢুকতেই পারবে না, ইম্পসিবল। আর তখন স্কুল চলাকালীন সময় জি। আমরা বারবার ওই পাশের ওই পরিত্যক্ত বাড়ির দিকে কিন্তু তাকাচ্ছিলাম যে ওখান থেকে কোনোভাবে কোনো কিছু পসিবল কিনা। ওই বাড়িটারও বর্ণনা দিই, ওই বাড়িতে কেউ নেই। ওই বাড়িতে সামনে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে কিছু মানে দু একটা জাস্ট ঘর করা, মেবি এরকম যে হয়তো ওখানে তারা মানে কিছু লোককে থাকতে দিয়েছে, জাস্ট বাড়িটা হয়তো দেখাশোনা করে। আর ওই বাড়িতে গাছ বলতে যেগুলো আছে ছোট ছোট পেয়ারা গাছ আছে, মানে ছোট পেয়ারা গাছ মিনস একদম চারা গাছ, যেগুলো মাত্র লাগানো হয়েছে আর কি। তো আমরা তো ভয় পাচ্ছি, আবার পরঞ্চও খাচ্ছি। তো এক পর্যায়ে আমরা হাঁটছি পাঁচজনই ওখানে, তো আবার এক পর্যায়ে আমি নিজের অজান্তেই বললাম যে ধুর, কেন যে করমচা চাইলাম, পেয়ারা চাইতাম তাহলে অনেক ভালো হবে, কারণ পেয়ারা আমার ফেভারিট ফ্রুটস, মানে পছন্দ ফল আমার। তো হঠাৎ জাস্ট এটা বলেছি, এটা বলার পরে দেন এটাও সেম 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই আমার পিঠের মধ্যে কিছু একটা কেউ ছুঁড়ে মেরেছে জোরে। আমি ভাবলাম যে আমার বান্ধবীর সাথে হয়তো আমার পিঠের মধ্যে কেউ মেরেছে আর কি। তো আমি উফ করে উঠার সাথে সাথে এর আগে আমার ফ্রেন্ডটা চিৎকার করছে, এই পেয়ারা পেয়ারা পেয়ারা। নিচে দেখি 4-5টা পেয়ারা। যখন পেয়ারাটা দেখেছি তখন ভয় পেয়েছি সত্যি। তারপরে আপনি যেটা চাচ্ছেন, যেটা বলছেন তার কিছুক্ষণের মধ্যে সেটা ঘটে যাচ্ছে, এটা ইম্পসিবল। আচ্ছা, পেয়ারা পেয়েছি। পেয়ারাটা হাতে নেবার পরে দিন মাথায় কাজ করলো যে এটা তো পসিবল হতে পারে না, কারণ করমচাটা না হয় বুঝলাম যে ওটা করমচা প্রথমে একটা পড়েছিল, ট্রেন হয়তো পেলাম, কিন্তু পেয়ারা নিয়ে যখন ওই যে আবারও সেই আগের মতো ওই যে মনির কুকুর বাড়ি, ওইটা অ্যাকচুয়ালি যে পরিত্যক্ত বাড়ি সেটা মনির কুকুর বাড়ি সবাই বলে আর কি। আচ্ছা, তো ওই বাড়িতে চোখ গেল। আমরা জানি যে পেয়ারা তো ইম্পসিবল, কারণ সময়টা ছিল অক্টোবর থেকে নভেম্বর, ওই সময় পেয়ারা পাওয়া যায় না, করমচা ওই সময় ফল না, এগুলো সব গ্রীষ্মকালীন ফল। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে আমি পেয়ারা চাইবো এটা তো আমি নিজেই জানতাম, অন্য কারো পক্ষে জানা পসিবল না। আমি পেয়ারা চাইবো আর 30 সেকেন্ডস এর মধ্যে সে আমার সামনে পেয়ারা না হাজির করবে, এটা কোয়াইট ইম্পসিবল। তখন সত্যি ভয় পেয়েছিলাম, এবং মানে এইটা যে এখন ফিল করি, আজকে আমি এখন ফিল করি যে সত্যি অ্যাকচুয়ালি, কারণ আমার সাথে অনেক ঘটনা পর্যায়ে আমার ফ্যামিলির সাথে ঘটে এসেছে। তো এটা অ্যাকচুয়ালি ঘটনাটা তখন থেকে শুরু, এটা ফার্স্ট। মানে আপনার ফ্যামিলির সাথে কি টাইপের ঘটনা ঘটে? আমার বোন, আমার আম্মু তো ইনস্ট্যান্ট এখন অসুস্থ, আর আব্বু ঠিক আছে, আল্লাহর রহমতে আব্বুর কোনো সমস্যা নেই, বাট আব্বুরও অনেক। আপনার বোনের কি হয়েছিল, মানে কি ধরনের ঝামেলা? আচ্ছা, আমার বোন অ্যাকচুয়ালি তাহলে একটু পিছনে যেতে হয় আমাকে। আমার ফ্যামিলিতে হচ্ছে আমার দাদু অসুস্থ ছিলেন, আমার ফুপিও ছিলেন, এগুলো আমার আম্মু বলেন, বাট আমরা কখনো এই ব্যাপারগুলো মানে কেয়ার করতাম না, কারণ আমার আব্বু আমি এগুলো বিশ্বাস করতাম না, যেটা সত্যি কথা। জিন্স অবশ্যই আছেন, জিন্স অবশ্যই বিশ্বাস করি, বাট মানে তারা কেন খামোখা মানুষের সাথে এরকম করবে, এরকম একটা ধারণা ছিল। আমার ফুপির যেটা, এটা আমার নিজের চোখেই দেখা। আমার দাদু বাড়িতে আমার ফুপি একটা আস্ত কাঁচা ইলিশ মাছে নিজে খেয়েছে, কাঁচা। এটা আমার নিজেই চোখেই দেখা। আমাদের চোখের সামনে ঘটেছে ঘটনা? চোখের সামনে, আমি ক্লাস 9-এ পড়ি তখন। আমার চোখের সামনে দেখা এটা। তো তখন মানে ওখান থেকে নিয়ে আসি ফুপিকে, এনে হসপিটালে ভর্তি করে দীর্ঘদিন অনেক ট্রিটমেন্ট চলে। আমার আম্মু বারবার বলতো যে ওনাকে একটা হুজুর কিংবা এই টাইপের কিছু একটা দেখানো উচিত। আমার আব্বু আর আমি খুব হাসতাম, কারণ আমার পুপুকে অনেক স্যাক্রিফাইস দেখিয়েছি, কিছুই হয়নি। লাস্টে উনি মারা যান। উনি মারা যাবার পর মূলত শুরু হয় আমার বোন। উনি মারা যাবার পরে আমার আব্বু, আম্মু, আমার বোন আমাদের বাড়ি যায়। তো সেখানে মানে তার যে মানে মারা যাবার পরে যে আনুষ্ঠানিকতা থাকে সেগুলো কমপ্লিট করার পর দেন যখন ঢাকা আসে আমার মুখ অসুস্থ হয়ে যায়। আচ্ছা, মানে বাড়ি থেকে সে অসুস্থ হয়ে আসে, খুব জ্বর থাকে। তো হসপিটালাইজড করা হয়, তাকে মনোহর হসপিটালে ভর্তি করা হয়। তো ভর্তি করানোর এক পর্যায়ে তো আমি ওকে যেদিন হসপিটালাইজড করা হয় তারপর দিন মূলত আমি যাই ওকে দেখতে হসপিটালে। তো আমার আম্মু হয়তো কিছু ডাউট করে, কারণ আম্মু তো আগেও আমার ফুপি আমার দাদুর বেলায় বুঝতো। তো আম্মু হয়তো কিছুটা ডাউট করার পরে যেটা দেখা গিয়েছে, আমি তারপর দিন যাই আমার বোনকে দেখতে। খুব বৃষ্টি থাকে, তো বৃষ্টিতে আমি ভিজে যাই একদম। তো যাবার পথে আবার এক মহিলা আছে, উনি একটু বেশ ধার্মিক, প্লাস উনি হয়তো অনেক কিছু জানেন। তো আম্মু বললো যে ওনার বাসা থেকে যেন একটু তেল একটু পানি যেন একটু দেয়,
যেহেতু ওর জয়েন্টিস, ডাক্তার ডাউট করলো জয়েন্টিস, তো জয়েন্টিস অনেক কিছু এগুলো করে। এগুলো নিয়ে জাস্ট আমি ক্যাবিনে ঢোকার পরে দেখি সেখানে বসা আমার আম্মু আর হচ্ছে আমার ভাইকে একটা হুজুর পড়াতেন বাসায়, হুজুর এসেছেন। হুজুর বসা একটা চেয়ারে, আর আমার আম্মু আর পাশে দাঁড়ানো। আমিও ঢুকেছি, জাস্ট ঢুকে আমি যেহেতু বৃষ্টি ছিল আমি ভিজে গেছি, আমি টাওয়াল দিয়ে মুছছিলাম। তো হুজুর এক পর্যায়ে, আমার আম্মু কিছু বলেনি যদি হুজুরকে, হুজুর এক পর্যায়ে আমার আম্মুকে একটু পানি দেয়, জাস্ট অল্প একটু পানি দেয়, যে বলে যে আন্টি একটু পানিটা একটু খাইয়ে দেন। আমার আম্মু জাস্ট অল্প একটু পানি আমার বোনের মুখে দেয়। আমার বোন তখন ঘুমাচ্ছিল, তো গালের মধ্যে একটু দিয়ে যে সন্ধে ওঠো একটু পানি খাও। ও যখন একটু পানিটা জাস্ট ওর মুখে দেয়, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে ও জাস্ট বিছানা থেকে 1 থেকে 1.5 ফিট উঁচুতে উঠে গেছে। এটা আমার নিচে চোখে আমি আমার চোখের সামনে দেখেছি। কারণ আমি 9-এ থাকতে যখন আমার ফুপিটা দেখেছিলাম তখন ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু এবার আমি চোখে দেখেছি এবং বুঝতে পেরেছি, কারণ তখন আমি যথেষ্ট বড়। ও বিছানা থেকে 1 থেকে 1.5 ফিট উপর উঠে গেছে, মানে থুথু করে ফেলে দিচ্ছে পানিগুলা। আর বলছে যে মানে কেন, ও বলছে যে মানে বিষ আমাকে কি দিলি, বিষ দিছিস আমাকে, বিষ দিছিস, এটা বলো, মানে থুথু করে ফেলে দিতেছে। আর চোখ মুখ লাল হয়ে গেছে পুরা। আমার আম্মু হুজুর দুইজন মিলে আমার বোনকে মানে ধরছে শক্ত করে, ওকে বিছানার সাথে মিশাতে চাচ্ছে, কারণ ও যেহেতু বিছানা থেকে উপরে। আমি কিন্তু কাছেও যাইনি, আমি ওখানেই দাঁড়ানো, কারণ আমি এতটাই শক ছিলাম। আসলে আমি এতটাই শক ছিলাম তখন ওই মুহূর্তে, আমি এখনো ভুলতে পারি না ওই মুহূর্তটা। আমি মানে এখনো আমার চোখের সামনে দৃশ্য, আমি যে আপনাকে বলছি রাসেল ভাই, আমার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছে। হসপিটাল ওই রুম, মানে ওকে কেউ নামাতে পারছে না, ভয়ানক শক্তি। এবং এক পর্যায়ে যেটা হলো, মানে ধস্তে ধস্তে এক পর্যায়ে মানে ও যেদিকে ওর বালিশ ছিল, যেদিকে শুয়েছিল, জাস্ট ঘুরে গিয়েছে। তো এক পর্যায়ে হুজুর কি করলো, আমার বোনের জাস্ট হাতের বাদিকে, মানে হাতের মনে হয় কনিষ্ঠ আঙুল যেটা, সেটা চেপে ধরেছে। তারপর উনি বলছে যে তুই যাবি কিনা বল, এই টাইপের কিছু একটা বলছিল আর কি। তো আমার বোন কথা বলছে, বাট টোনটা আমার বোনের না। বলতেছে হ্যাঁ যাবো। ওকে কেন ধরছিস, ভালো লাগছে ওকে, সুন্দর তাই। আচ্ছা, তো এরকম করে এক পর্যায়ে আমার বোন কি করলো, আস্তে করে নিস্তেজ হয়ে গেল এবং সে বিছানে পড়ে গেল, যেহেতু সে উপরে ছিল বিছানা থেকে পড়ে গেল। ওই যাওয়ার এক পর্যায়ে সে পুরা নিস্তেজ। আমি তখনও ওইখানে জাস্ট শখে দাঁড়িয়ে আছি। একটু পরে মানে আমার বোন একটু কান্না করতেছে, বলতেছে আপু আম্মু ব্যথা। যখন এটা বলছে তখন আমি দৌড়ে আমার বোনের কাছে গেলাম, যে কেন সে ব্যথা এরকম বলছে। মানে ওই মুহূর্তে মানে আমার চিৎকার করে কান্না পাচ্ছে যে আমার বোন। তো ও জাস্ট একটু উঠলো, চোখ মেরে উঠে বসে বলে যে আম্মু আমি এই পাশে কেন, মানে ও যে পাশে শুয়েছিল মাথা দিয়ে যেহেতু উল্টা, ওই মুহূর্তে আমি চিৎকার করে কেঁদেছি। এটা সত্যি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছি যে আমার বোন কিছুই জানে না এতক্ষণ তার সাথে কি ঘটলো। এটা আমার নিজের চোখের সামনে দেখা। থ্যাংক ইউ। ঘড়িতে সময় রাত 1টা বেজে 13 মিনিট। শুনছেন সবসময় রেডিও ফুড পয়েন্ট ওয়েফএম। একটা ঘটনা শুনছিলাম আমরা, একটা না দুটো ঘটনা শুনলাম আসলে এর মাঝখানে। এখন আমরা যেটা করবো, একটা ইমেইলে যাব এবং আমাদের সঙ্গে এই ইমেইলটি শেয়ার করেছেন আমাদের একজন লিসেনার। যেভাবে তিনি লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। সরি যে আমি বাংলায় টাইপ করতে পারি না, তাই ইংলিশে বাংলা লিখলাম। আমার বাংলা অতটা বেশি ভালো না। আমি সাদিকুল ইসলাম শফি, কারেন্টলি ইরানে থাকি। আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। 2012-এ পর থেকে আমি সব ভূত এফএমের এপিসোড শুনি। আপনি অনেক আচ্ছা, এখানে ইমেইলের প্রশংসা করেছেন যে যদি সিলেক্টেড হয় তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা ছাড়াও আরো অনেক ঘটনা আমার কাছে আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং ইরানে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না। ঘটনা ঘটেছে 1983 সালের ডিসেম্বরে, যখন প্রথম মনিহার সিনেমা হল যশোরে স্টার্ট হলো। সিনেমা হলটা স্টার্ট হওয়ার 3 দিন আগে ফারুক তার বাবা মার সাথে
ঝগড়া করে যে সে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। সিনেমা রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত চলবে, বাট এটা সে সময়ের অনুযায়ী অনেক রাত। অনেক বকাবকির পর তারা রাজি হলো এবং তাকে যেতে দেওয়ার জন্য তারা রাজি হলো। এবং 3 দিন পর যখন সিনেমা দেখার টাইম আসলো, তখন সে একটু দেরি করে বাসা থেকে বের হয়েছিল এবং ভুলে তার টর্চ লাইটটা তাড়াহুড়ায় বাসায় ফেলে গিয়েছিল। সিনেমা দেখা শেষ করতে করতে রাত 10:30 বেজে গেল। আর তারপর ওনার ফ্রেন্ডদের সাথে কথা বলা শেষ করে সবাই ডিফারেন্ট রুট নিয়ে তাদের বাসার দিকে চলে গেল। অন্যদের মতো ফারুকও তার বাসায় রওনা হলো বাসার দিকে। বলে রাখা ভালো যে ফারুকের বাসা রেলওয়ের অপোজিট সাইডে, তাই তাকে রেলওয়ে ক্রস করে বাসায় যেতে হবে। ফারুক অনেক খুশি মনের বাসার দিকে আসতে লাগলো। সে রাতের আকাশ ছিল মেঘে ঢাকা এবং সে কারণে চাঁদের আলো ছিল না, তাই তার পথে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। সে মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকার কারণে তার আশেপাশে কি হচ্ছে সেটা সে খেয়াল করেনি। ওই সময় গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে আছে, তাই সে ছাড়া ওই রাতে আর কেউ ছিল না। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোনো সাউন্ড শোনা যাচ্ছিল না। ফারুক যখন রেলওয়ের কাছে চলে আসলো, তখন সে ডানে বায়ে তাকালো এবং দেখতে পেল যে ট্রেন আসছে, কোনো ট্রেন আসছে কিনা। কখনো কোনো ট্রেনের খোঁজ না পাওয়ায় সে ট্রেন লাইন ক্রস করতে রেল লাইনের ওপরে পা দিল, বাট পা ফেলতেই মনে হলো কিছু একটা নরম জিনিসের ওপর তার পা পড়েছে। নিচে তাকিয়ে সে দেখলো সেটা হলো যে কোন একটা মেয়ের চুল, এবং সেই চুলটা দিয়ে পুরো রেলওয়ে অর্থাৎ পুরো রেল লাইনটা কভার করা, ঢেকে আছে পুরো রেল লাইন চুল দিয়ে। সে ভাবলো যে সে মনে হয় কোনো ভুল কিছু দেখছে, এবং সে যেটা করলো সেটা হচ্ছে ভেতর দিয়ে একটু একটু তার ভয় পেতেও শুরু করলো, কারণ সে রেল লাইনে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছে এর আগে। একটু সামনে যেতে মনে হলো একটা নরম পাথরের মতো কিছু একটা তার পায়ে এসে লাগলো। নিচে তাকাতেই সে দেখলো একটা মেয়ের মাথা কোনো বডি ছাড়া তার দিকে সাদা সাদা চোখ দিয়ে তাকিয়ে আছে, আর এই মাথার চুল পুরো রেল লাইন ঢেকে রেখেছে। সে দেখে একটা চিৎকার দিয়ে দৌড় দিল। খানিক পর আর কিছুটা দূর আসার পর ফারুকের মনে হলো কেউ মনে হয় তাকে ফলো করছে। অনেকে বলে যে জিন বা ভূত ফলো করলে পেছনে তাকাতে নেই, তাকালে আরো সমস্যা বাড়ে। কি মনে করে তার পেছনের দিকে সে তাকিয়ে ফেলে এবং তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সে দেখতে পায়। সে দেখলো যে ওই মাথা যেটা উনি ক্রস করে চলে এসেছিলেন, সেই মাথা ছাড়া বডিটা তার দিকে যেন ছুটে আসছে। এই দৃশ্যটা দেখে ফারুক নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না এবং সে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। জেগে ওঠার পর উনি দেখতে পেলেন যে ওনাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং সে সবাইকে বলল যে সে ঠিক আছে, এবং এরপর সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। সবাই অনেক টেনশনে ছিল এবং সারা রাত ফারুক কোথায় ছিল। সে বলল যে আমার আসার সময় পাথরের সাথে ধাক্কা লেগে আমি পড়ে গিয়েছিলাম এবং তারপর সেন্সলেস হয়ে যাই। পরে ফারুক জানতে পারলো যে রাতে রেল লাইনে কেউ একজন সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছিল এবং সে ছবিতে দেখতে পেল যে সেই মেয়েটি যে তাকে ফলো করছিল ওই বডিটা ঠিক ওই বডিটা একটা কাগজ পাওয়া যায় এবং সেটাতে লেখা ছিল যে আমার বাবা মা আমার উপরে অনেক অত্যাচার করে এই জীবনে, তারপরে সেই যা থাকে আর কি এরকম টাইপের একটা ভয়ঙ্কর একটা নোট লেখা ছিল সেখানে। এবং ভয়ঙ্কর বিষয় হলো যে বডিটা যেখানে পাওয়া গেছে সেটা রেল লাইন থেকে 1/4 কিলোমিটার দূরে। কেউ জানে না যে বডিটা এত দূর কিভাবে আসলো, বাট ফারুক জানে যে ওই রাতে কি হয়েছিল। ফারুক যখন ওই
মাথার উপর পাড়া দিয়েছিল, ঠিক সেই সময় তার স্যান্ডেলের নিচে চুল জড়িয়ে গিয়েছিল এবং দৌড় দেওয়ার পরে ওই মাথাটার সাথে কিছু চুল ছিঁড়ে যাওয়ার পরে স্যান্ডেলের মানে লেগে থাকে সেটা, এবং এরপর অনেক দিন ধরে ফারুক ওই মেয়েটার গলা কাটা লাশ নিয়ে বাজে স্বপ্ন দেখতো এবং ঘুম থেকে জেগে উঠতো এবং 2-3 সেকেন্ডের জন্য মেয়েটাকে তার বাসার ভেতরে দেখতে পেত এবং তারপর ভ্যানিশ হয়ে যেত। এরকম সে রেগুলার দেখতো। এরকম প্রায় 1 বছর ধরে চলে। তারপর হুজুর দেখালে হুজুর তাকে একটা তাবিজ দেন এবং সেই চুলটা তার স্যান্ডেল থেকে নিয়ে ভালো মতো ধুয়ে মেয়ের কবরে দিয়ে আসেন। তারপর থেকে আর ফারুকের তেমন কোনো সমস্যা হয়নি। তার অন্য একটা ফ্রেন্ড যে ওই রাতে তার সাথে সিনেমা দেখতে গিয়েছিল, তার কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ঘটনা না হয় আরো একদিন বলা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এই বলে তিনি শেষ করেছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুড। Tonight comes alive with Raymond Fong. ওয়েলকাম ব্যাক। এখনো রাস্তাঘাট সব ভেজা ভেজা এবং আমি দেখলাম যে যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই এনজয় করছে অনেক বেশি আজকের এই এপিসোড। আমরা একটু আগে একটা ইমেল পড়ছিলাম এবং আরেকটা এপিসোড আমরা আসলে ইমেল দিয়ে করতে চাই, আর সেই জন্য আপনাদের হেল্প খুব দরকার। বিকজ আপনারা যদি আমাদের ইমেল না পাঠান তাহলে আমরা সেই এপিসোডটা করতে পারবো না। এবং লাস্ট টাইম আপনারা দারুণ সাড়া দিয়েছিলেন। গত সপ্তাহে আমরা মারাত্মক কিছু ইমেল পড়েছি, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং আমরা এরকম ইমেল আরো চাই এবং সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ঘটনা পাঠাতে হবে। যখনই আপনাদের ফেসবুকে কিছু পড়তে যাই তো ইন্টারনেট আছে ঝামেলা করছে। আচ্ছা, আমরা বরং একটা ঘটনায় যাই, তারপরে ফিরে এসে আপনাদের ইমেল মানে আপনাদের কমেন্ট গুলো পড়ি। না, চলে এসছে। আচ্ছা, আমাদের যে ফেসবুকে যে পেজটা রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা অনেক কিছু শেয়ার করেছেন এবং অনেকে আপনারা ফেসবুকে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.foodk and www.facebook.com/bhutfm.russell। এই দুটো পেজে আপনি যে কোনো কিছু কমেন্ট করতে পারেন। আমাদের যে পোস্ট করছে সেই পোস্টের নিচে লিখতে পারেন আপনার কথা। আমরা আপাতত যে ঘটনা শুরু আসি। রিপন ভাই, আমরা আপনার কাছে নেক্সট যে স্টোরিটা, আপনার দুটো স্টোরি আছে, আমরা একটা স্টোরি শুনতে পাবো, দ্যাটস ফর শিওর। তো এই দুটোর মধ্যে যেটা বেটার মনে হয় আপনার কাছে সেটা আমরা শুনি। আচ্ছা, রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেন। আমার কাছে অ্যাকচুয়ালি 3টে স্টোরি আছে, বাট আমি একটা স্টোরি বলবো, বাকি দুটো আমি হয়তোবা নেক্সট টাইম আমরা বলবো ইনশাল্লাহ। আমি বলবো রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে একটা হিল স্টেশন আছে। আমরা এটাকে আমরা নাম জানি আমরা গোদাই কানাল। আচ্ছা, ওখানে একটা বোর্ডিং স্কুল আছে, খুব নাম করা, এবং এই স্কুলটা আপনার অনেক অনেক পুরনো স্কুল, রাইট? মানে মেবি আপনার 47-এর আর কি 1947 এই স্কুলটা অনেকদিন আছে। তো স্টোরিটা ঘটনাটা হচ্ছে আপনার 1998-99-এর স্টোরিটা। সরি রাসেল, আমি ভুল বলছি, এই স্টোরিটা হচ্ছে আপনার 94-95-এর। তো আমার এক আঙ্কেল, ওনার 3 ছেলে, মেজর ছেলের নাম হচ্ছে স্বদেশ। সো উনি আপনার ও লেভেল কমপ্লিট করার পরে উনি আপনার ইন্ডিয়াতে গোদাইকানাল যে হিল স্টেশন যে স্কুলটা, ওখানে উনি অ্যাডমিশন নেয়। ওখানে অ্যাডমিশন নেওয়ার পরে উনি ওখানে যাওয়ার পরে ওনাদের ওখানে আপনার ডর্ম থাকে। সো মানে আনলাইক আমাদের দেশ ছাড়া কি ওখানে ডর্ম গুলো আপনার থাকে আপনার মিক্সড জেন্ডার আর কি। মানে একটা বিল্ডিং যে হোস্টেল গুলো থাকে ওখানে ছেলে মেয়ে রুম শেয়ার করে, বা মানে 2জন করে রুম শেয়ার করে, সেটা ছেলে মেয়ে হতে পারে বা 2জন ছেলে বা 2জন মেয়ে হতে পারে। তো ওনার সাথে একজন রুম শেয়ারে ছিল আর কি। ওনার যে রুম নাম্বার ছিল আপনার 629। তো রুম নাম্বার 629-এ ওনার ইয়েটা যখন পরে স্লটটা, উনি যখন রুমে আসে, এসে দেখে যে ওখানে অলরেডি ওনার থেকে আপনার 1-1.5 বছর সিনিয়র উনি অলরেডি একজন আছে আর কি, একজন কি বলবো ওটাকে, ফিমেল স্টুডেন্ট অলরেডি ওখানে আছেন আর কি। আচ্ছা, সো উনি ওখানে ইন্ট্রোডিউস হওয়ার পরে উনি ওখানে হোস্টেলে থাকা শুরু করে, ওনার ক্লাস শুরু হয়।
ক্লাস শুরু হয়। তো 94 ডিসেম্বরে যখন ওনাদের মানে মিড টার্ম এক্সাম যখন শেষ হয়, তখন ওনাদের স্কুলটা 1 মাসের জন্য বন্ধ থাকবে আর কি। সো বন্ধ থাকার পরে তো উনি তখন অলরেডি ইন্ডিয়া থেকে তখন উনি ওনার বাবা মা থাকতো বাংলাদেশে, ওখানে আসে। আচ্ছা, ঘুরতে এসে উনি আবার যখন ব্যাক করে উনি ওনার রুমমেট সাথে আবার দেখা হয়। তো উনি তখন জিজ্ঞেস করলো যে আপনার ছুটিটা কেমন গেল। তো ওনার রুমমেট বললো যে আমি তো আসলে ছুটিতে যাই নাই, আমি আমার কিছু প্রবলেম ছিল, সমস্যা ছিল, আমি এখানেই ছিলাম। তো উনি একটু শুনে প্রথমে একটু অবাক হলো, যে কারণ রাসেল উনি যদি ওনার এক রুমে শেয়ার করতো, বাট ওনাদের ক্লাস এবং ওনাদের সেকশন ওয়াজ মানে টোটালি ছিল, আলাদা ছিল আর কি, ডিফারেন্ট ছিল। তো উনি শুনে একটু অবাক হওয়ার পরে যাই হোক, উনি তো খুব একটা ওরকম ইম্পর্টেন্স দেননি, যে হয়তো উনি যায়নি, মেবি পার্ট টাইম জব করতো বা কিছু একটা এরকম। তো উনি তখন আবার এটাও ভাবলো যে মানে কলেজে তো পার্ট টাইম জবের কোনো অপশনও নাই, রাইট। তো উনি একদিন ওনাদের অ্যাসেম্বলিতে এরকম আপনার ওনাদের যে এটাকে কি বলে, আপনার ডিন বলে মনে হয়, যে আপনার যে কলেজে যে থাকে আর কি। তো ডিনের একদিন একটা স্পিচ হয়। তো স্পিচের মধ্যে তখন আপনার বলতে থাকে যে তোমরা নেক্সট টাইম তোমাদের যখন সামার ভ্যাকেশন আসবে, তোমরা মেক শিওর তোমাদের রুমের লাইট, তারপর রুমের মানে বাথরুমের কল টল যা আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যা আছে, এগুলো সব তোমরা অফ করে যাবে। আচ্ছা, বা প্লাগ গুলো ডিসকানেক্ট করে যাবে। সো এটা যাওয়ার পরে তখন উনি বললো যে আমরা এবার নোটিস করেছি যে কয়েকজনের রুমে রাত্রেবেলা লাইট অন ছিল, মানে যখন ছুটিটা হয় তার একদিন পরে হয়তো করছি, নোটিস করে পরে লাইটটা ওনারা অফ করে দিয়েছে আর কি। সো তখন কয়েকটা রুমের মধ্যে উনি যখন আটার করে যে রুম নাম্বার 6 to 9 এর লাইট অন ছিল, সো আমি রিকোয়েস্ট করবো যে অফ করে যায়। তো উনি তখন একটু সারপ্রাইজড হয় যে আমার রুমটা, কয়েকটা রুমের মধ্যে আমার রুমের নামটা আসলো কেন, আর আমার রুমে তো অলরেডি একজন ছিল, রাইট। সো উনি তখন আর কিছু করেনি, বলেনি। তো উনি পরে অ্যাসেম্বলি যখন শেষ হয় ক্লাসে অ্যাটেন্ড করলো। ক্লাস অ্যাটেন্ড করার পরে যখন ছুটি হলো, তো ওনাদের ক্লাসটা মানে অনেক বড় তো আপনার ক্যাম্পাস, তো ক্লাসটা শেষ করে যখন হেঁটে আসছে, তো উনি ভাবলো যে আমি একটু অ্যাডমিন অফিসটা হয়ে যাই। অ্যাডমিন অফিসে হয়ে গেল যে আমার তো এরকম একটা নাম আসছে যে আমার মানে রুমের লাইট এগুলো, তারপর ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস এগুলো প্লাগ ইন ছিল, তো আমার রুমে তো অলরেডি একজন থাকে। সো তো ওখানে ওনারা একটু অবাক হলো যে তোমার রুমে থাকে, মানে তোমার রুমে তো থাকার তো কথা না, বলবেন না 6 to 9 আমার সাথে তো আমার একজন সিনিয়র আপু, উনি আমার সাথে উনি আমাদের থাকে, রুমে থাকে। সো 3 জনের রুম, বাট আমরা থাকি এখানে 2 জন। তো ওনারাও একটু অবাক হয়ে যায় যে তোমার রুমে থাকে, মানে আমাদের জানা মতে তো কথা না। তো উনি বললো যে না থাকে, বললো ওনার নাম কি, বললো যে ওনার নাম তো হচ্ছে নাহিদ, হ্যাঁ মুসলিম গার্ল নাহিদ। তখন ওই ওনার যে অ্যাডমিনের যে মহিলা থাকে, উনি বলছে আপনি একটু বসেন, আমি আমাদের যে ডিন আছে ওনাকে আমি একটু খবর দিই। তো ডিন এসে পরে ওনাদেরকে যেটা বললো যে মানে ওনাদের ওই সময় তখন অলরেডি মানে রুলটা হয়ে গেছিল, যেটা ওখানে একটা সুইসাইডাল কেস হয়েছিল। তখন এই রুমে এই নাহিদ নামে একজন মেয়ে সুইসাইড করছিল। আচ্ছা, সো উনি কিন্তু সকালবেলা যখন ক্লাসে যায়, কোনো সময় উনি মোস্ট অফ দ্য টাইম যেটা দেখে যে নাহিদ আপনার সকাল যখন ক্লাসে যায়, তখন সে অলরেডি নাহিদ রুম থেকে বের হয়ে গেছে। উনি এতদিন 3 মাস, যেটা মানে ডিসেম্বরের আগে 3 মাস ছিল, হ্যাঁ উনি তখন দেখতো যে উনি অলরেডি ক্লাসে চলে গেছে। ক্লাস শেষ করে উনি খেলাধুলা লাইব্রেরি টাইব্রেরি করে যখন সন্ধ্যার সময় আসতো, তখন দেখতো যে নাহিদ আপা রুমের মধ্যে। সো উনি তখন খেয়াল করলো যে আমি তো ওনাকে দিনের বেলায় করিনি, দেখি নাই রুমে, সবসময় দেখেছি সন্ধ্যার পরে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত। আবার সকালবেলা দেখলাম যে উনি ওনার মতন ওনার ছিল, ক্লাস শিডিউল অনুযায়ী উনি ক্লাসে। তো তখন বললো যে না, নাহিদ নামে এখানে কেউ নাই তোমার রুমে, মানে একা, এবং ইনফ্যাক্ট সবগুলো রুমে একজন করে থাকে এখন। স্পেশালি যে মানে ওই ইনসিডেন্টের পর যে মানে বছর 3-4 আগে নাহিদ নামে ওখানে একজন ছিল, সে সুইসাইড করে আর কি। সো এটা আসলে মানে 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 যে আমাকে স্টোরি বলছে সে আমার খুবই মানে ক্লোজ, আমাদের মানে ওনার বাবা, আমার বাবা, আমরা একই মানে ওনার একই জায়গায় করেছে আর কি, জব করেছে, ফ্যামিলি ফ্রেন্ড আমাদের খুব ক্লোজ। তো উনি ওইটার পর উনি আর ওখানে আর মানে কন্টিনিউ করাটা ওনার জন্য খুব ডিফিকাল্ট ছিল। সো হি কেম ব্যাক টু ঢাকা, তারপর অন্য একটা বোর্ডিং স্কুলে পরে উনি অ্যাডমিশন নেয় আর কি।
ওয়ান্ডারফুল। আমার মনে হয় যে এটা হচ্ছে আজকে রাতের এখন পর্যন্ত বেস্ট স্টোরি এখন পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ রিজন ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আমরা যদি টাইম পাই তাহলে আমরা আপনার কাছে আবার ফিরে আসবো। আমরা কিছু ফেসবুক পোস্ট পড়ে ফেলি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে সৌরভ সরকার আমাদের লিখেছেন, হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে SMS করেছেন এবং SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে। আচ্ছা, তানভীর আনোয়ার লিসনিং ফ্রম কানাডা। ওকে, থ্যাংকস ফর বিং উইথ আস এবং আশা করছি যে আজকে এনজয় করছেন। রাউফ ইসলাম আমাদের সাথে নাটোর থেকে আছেন। ডিসি মনসুর আমাদের সঙ্গে আছেন। এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন MD রাসেল খান, এছাড়াও শুভ খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শাহান আহমেদ ওয়াহিদ, এছাড়াও আমাদের সঙ্গে হিমু আছেন এবং তিনি বলছেন যে তিনি একটা টেস্ট নিতে চান আমাদের ফার্স্ট গেস্ট। ডেফিনেটলি আপনি কিন্তু, বাট আপনি টেস্টটা নিবেন কিভাবে সেটা একটু আমাকে যদি বলতে তাহলে খুব ভালো হতো। আপনি একটা কাজ করুন, আপনি একদিন আমাদের এখানে চলে আসুন, ওনাকেও আমরা ডাকি, তখন কে কার টেস্ট নেয় এটা ভালো হবে। সামনাসামনি হলে খুব ভালো হবে, আমাদের একটা কন্টেন্ট পেয়ে যেতে পারি আমরা এবং আমরা আপনার দুজনকে স্টুডিওতে জানতে পারি। সো হিমু, আপনাকে আমি ইনভাইট করছি আমাদের স্টুডিওতে, যে কোনো দিন আপনি চলে আসতে পারেন, আমাকে একটু জানা আসবেন, একটা ইমেইল করে চলে আসলেই হবে। আচ্ছা, এখনো শুনছি থাকবো, শেষ পর্যন্ত থাকবো। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফুলতোষী রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন SK, শাহরিয়ার রাজীব আমাদের সঙ্গে আছেন, তানভীর আমাদের, তৌসিফ আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, শিমুল আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শাহিনুর রহমান, আতিয়া লাকি আমাদের সঙ্গে রয়েছেন আবি আনাস পিয়ম, এছাড়াও নাসরিন সুলতান আমাদের সঙ্গে রয়েছেন শুভ্র আহমেদ শিপু, এছাড়াও MT শিহাব আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাদিয়া মিম, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুরভি, এছাড়াও আছেন আমিনুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আকরাম হোসেন। তার তিনজন একসাথে শুনছেন এবং ছবি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ছবি আপলোড করছেন আপনারা একসঙ্গে, এটা মানে দিস ইজ সামথিং স্পেশাল। আমার কাছে সবসময় মনে হয় সেটা, যে আপনারা যে একসাথে শুনছেন সেই ছবিটা আবার ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। আব্দুল্লাহ ইকবাল আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন। সাবিন মরিয়াম আমাদের সঙ্গে রয়েছেন তামিম হাসান আকাশ, এছাড়াও আখি আমাদের সঙ্গে আছেন, মিজান আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটি শুনবো এবং এটা কোথাকার ঘটনা যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম, পুনরায় আবার বলছি। আমি একটা ঘটনা বলবো, খুব জনপ্রিয় টাঙ্গাইল শহরের মধ্যে। হয়তোবা টাঙ্গাইলে যারা শুনছেন বা এই ঘটনার সাথে যারা কিছুটা হলেও রিলেটেড আছেন বা জানেন, তারা ঘটনাটা বলার সাথে সাথে ধরে ফেলবেন এটা কোথায়, কখন, কিভাবে হয়েছে। আমি যে ঘটনাটা বলবো সেটা 90-এর দশকের শুরুতে, 92-93 ঘটনা। একজন প্রচন্ড বুজুর্গ ব্যক্তি, যার পারিবারিক ভাবেই তারা খুবই জনপ্রিয় এমনকি খুবই পাওয়ারফুল ফ্যামিলি। তো আমি সেই ফ্যামিলির যথাযথ সম্মানের জন্য তাদের নামগুলো বলতেছি না বা তাদের সম্পর্কে বলছি না, কারণ তারা প্রচন্ড অনারেবল ফ্যামিলি। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো 90-এর দশকের শুরুর দিকে আমি যে বুজুর্গের কথা বলছি, ওনার কোনো রিলেটিভ বা কোনো ফ্রেন্ড ফাইন্যান্সিয়াল মানে একটা সমস্যায় পড়ে, এমনকি সেই ফ্রেন্ডের যার কাছে টাকা বা ফাইন্যান্স পেতেন তিনি টাকাগুলো নিয়ে একদম ভেনিশ হয়ে যান, জাস্ট কোনো রকম যোগাযোগ নেই। এক পর্যায়ে উনি ওনার ফ্রেন্ডকে, যিনি বুজুর্গ, ওনাকে খুব রিকোয়েস্ট করলেন, আমার টাকা প্রয়োজন নেই, আমার ওই লোক আছে না, মানে কোথায় আছে, কেমন আছে, আমার ওই লোকটাকে সাথে একটু যোগাযোগ বা কমিউনিকেট করা দরকার। তো এই পর্যায়ে যেহেতু উনি টাকার ব্যাপারে কোনো কথা বলেন নাই, জাস্ট লোকটাকে কমিউনিকেট করতে বলেছেন, তো ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে ওই লোকটার কোনো কমিউনিকেশন বা কোনো খবর পাওয়া যায় কিনা। এই অবস্থায় উনি ওই লোকের সাথে সংশ্লিষ্ট একটা জিনকে বোতলে বন্ধ করে ফেললেন, একদম
বন্দি যেটাকে বলে। এই অবস্থায় জিনের সাথে উনি কথোপকথনের এক পর্যায়ে ওই জিনকে বললেন যে যে মানে নিরুদ্দেশ আছে তাকে তুমি হাজির করে দিবা বা তার কোনো রেফারেন্স বা অ্যাড্রেস তুমি বলবা। তো ওই জিনটার একটা কথাই ছিল যে আমার পক্ষে এটা বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? কারণ আমি এর সাথে যুক্ত না, মানে এর সাথে আমার কোনো দায়বদ্ধতা নেই। তো এক পর্যায়ে বার্গেনিং এক পর্যায়ে জিনটাকে প্রেশার দেওয়া হয়। প্রেশারে উনি আসলে প্রেশারে ক্রিয়েট করতে চাইছিলেন, কিন্তু উনার ফ্যামিলির সাধন করে একটা লাঠি দিয়ে জিনটাকে স্পর্শ করা হয় যাতে উনি একটু পানিশমেন্ট হয় বা কাজটা করতে একটু রাজি হয়। কিন্তু এটা উনার মানে এটা অ্যাক্সিডেন্টলি লাঠিটা দিয়ে স্পর্শ করার সাথে সাথে জিনটা শরীরে আগুন ধরে যায় এবং জিনটা মারা যায়, মানে অ্যাক্সিডেন্টলি মারা যায়। তো এইখানে ঘটনাটা শেষ হতে পারতো, কিন্তু ঘটনাটা এখান থেকেই শুরু। যখন জিনটা মারা যায়, জিনের যে আত্মীয় স্বজন থাকে তারা প্রচন্ড রকম ক্ষেপে যায়, কারণ এই জিনটা তখন কোনো দোষী ছিল না, সে কাজটা করতে রাজি হয় না, এতটুকু। তো এই অবস্থায় ওই জিনের রিলেটিভ এবং ওই জিনের সাথে সংশ্লিষ্ট শত শত হাজার হাজার জিন ওই ব্যক্তিটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রচন্ড রকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই পারতেছে না, মানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন মানুষ এবং জিন জাতি মিলে একটা বিচারের ব্যবস্থা হয়। এই ঘটনাটা আমি আরেকটু ধরিয়ে দেওয়ার জন্য, যদিও আমি জানি যে এটা আমাকে এত স্পেসিফিক্যালি না বলাই ভালো, তারপরে বলছি ঘটনাটা আমাদের টাঙ্গাইলের এলাসিন কাছাকাছি অথবা সেলিমপুরের মধ্যে ঘটন, এতটুকু যথেষ্ট, এর বেশি বলার প্রয়োজন হবে না, যারা জানার বুঝে গেছেন। তো সেলিমপুর এলাকাতে তো সেই বিচারটা হয়, সেখানে ওই বুজুর্গের রিলেটিভ যারা এই ব্যাপারে পারদর্শী ওইখানকার এলাকাবাসী এমনকি জিন জাতিদের মধ্যে উপস্থিতিতে একটা বিচার হয়। সে বিচারে একটা ফয়সালা হয়, হ্যাঁ ভুল হয়েছে, এক্সিডেন্ট হয়ে গেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। তো এর বিচার হিসাবে, এর পানিশমেন্ট হিসাবে জিনের পক্ষ থেকে বলা হয় এই ব্যক্তিকে তোমরা ভেলায় ভাসিয়ে দিবে যমুনা নদীতে। তো ওই ব্যক্তির রিলেটিভ যারা এই বিষয়টা জানেন বুঝেন, তারা বুঝে দেখলেন যে যমুনা নদীতে তাকে একা ছাড়া যাবে না, এটা তার জীবনের জন্য চরম রিস্কি। তো তারা দ্বিতীয় অপশনটাকে প্রেফার করলেন বা আলোচনা আনলেন। তখন তাকে বলা হলো আজিমপুর গোরস্থানের কথা, আমি যতটুকু শুনছি আর কি। কিন্তু এই দ্বিতীয় অপশনটাও মানুষ মানে মানব জাতির পক্ষ থেকে মানে অতটা গ্রহণযোগ্য করা হলো না। কিন্তু থার্ড অপশন অ্যান্ড লাস্ট অপশন হিসাবে বলা হলো যে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী, আমাদের টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী এ পর্যন্ত তাকে ভেলায় ভাসিয়ে দিতে হবে, উইদাউট সেই থাকবে, তাকে কেউ তার সাথে কেউ থাকতে পারবে না। এর মধ্যে যদি জিন জাতি কিছু করতে পারে তো পারবে, নচেত সে এই সময়ের মধ্যে এই দায় থেকে মুক্ত হয়ে যাবে। তো এক পর্যায়ে থার্ড অপশনটাকে চুজ করে নেওয়া হয়, কিন্তু কন্ডিশন দেওয়া হয় যে ওনাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে, কিন্তু ওনার রিলেটিভরা একটা জাহাজের মধ্যে বা নৌকোর মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা জিন জাতি নির্দিষ্ট করে দেয়, এই দূরত্বের মধ্যে তারা থাকতে পারবে না, এই দূরত্বে তাকে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে তাকে ওই ডিসিশন অনুপাতে একদম ধলেশ্বর নদী থেকে মানে এলাসিন ঘাট থেকে বুড়িগঙ্গা মানে ঢাকার দিকে ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দেওয়ার এক পর্যায়ে তার পিছনে পিছনে নৌকা বা বজ্র যাই বলা হয় ওইটা পাঠিয়ে দেওয়া হয়। একটা সময় দেখা যায় যে উনি চোখের আড়ালে চলে যাচ্ছে, নদীতে ভেসে উঠছে, নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু উনি ভেলাতেই আছেন। উনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, মানে ধলেশ্বরী আর বুড়িগঙ্গা নদী পর্যন্ত এইভাবে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে জীবন সংশয়কর নানাবিধ পরীক্ষার মধ্যে দিয়ে তার আমল, তার আল্লাহর প্রতি চরম বিশ্বাসের মধ্যে যে টিকে যান এবং কি চরম ভাবে তিনি জিন জাতির উপর একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, এমনকি আজ পর্যন্ত তিনি মানুষের যে সেবা করে যাচ্ছেন। আমি দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার হাবিব রসুল্লাহ ওনাকে আরো জীবিত রাখেন, ওনাকে দ্বারা মানুষের আরো কল্যাণ করার
তৌফিক দান করেন, এবং কি আমি লিসনারদের কাছে আপনাদের জন্য ঘটনাটা প্রকাশ করলাম, কিন্তু আমি আল্লাহর কাছে, আল্লাহ হাবিবের কাছে মাপ চাচ্ছি, জানি আমার কোনো বেয়াদবি, অনিচ্ছাকৃত কোনো ভুল ত্রুটি তিনি এবং আল্লাহ আমার হাবিব আমাকে ক্ষমা করে দেন। কিন্তু সত্য ঘটনা আমাদের জানা উচিত, এবং কি বুজুর্গদের ঘটনা জানা উচিত, যাতে আমাদের আগ্রহটা সেদিকে ভালো হয়, ভালো কাজের আগ্রহ স্পৃহা জাগে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা আসলে এখনো পর্যন্ত উনি যেটা বলছিলেন যে উনি জিন হাজির করতে পারেন, বাট এখনো পর্যন্ত আমরা আসলে এখনো তুলা রাশির কাউকে পাইনি, এবং আমাদের সময় শেষ হয়ে আসছে। সো আজকে হলো না, বাট উনি খুবই আগ্রহী ছিলেন, আমাদের চাইতে বেশি আগ্রহী উনিই ছিলেন, কারণ উনি চাচ্ছিলেন যে এই জিনিসটা আমরা জানি, বাট সেটা হলো না, সম্ভব হলো না। যাই হোক, আমাদের এখানে বেশ কিছু SMS আছে, আমাদের আপনারা ফেসবুকে পোস্টও পাঠিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফিরে আসব। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সেই বিরতির পর আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। Booth FM. The night comes alive. গ্রামীণ ফোন শুনছেন সময় রেডিও ফুর্তি 8.0 FM আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরাও এতক্ষণ পর্যন্ত ছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে সময় মোটামুটি শেষ হয়ে আসছে, বাট আমরা এই মাসের শেষ শুক্রবারটা আমরা চাই একটা ইমেল দিয়ে আরো একটা এপিসোড করতে, যেটা আমরা গতবার করেছিলাম। আপনারা প্রচুর SMS পাঠিয়েছিলেন এবং প্রচুর আমাদেরকে ইমেল করে জানিয়েছেন যে সেই এপিসোডটা ভালো হয়েছিল। এটা হচ্ছে 31 মার্চে আমরা প্রচার করব। সো আমাদের ঘটনা সিলেক্ট করতে হবে এই ফ্রাইডের মধ্যে, অর্থাৎ আপনারা এই ফ্রাইডের মধ্যে আপনাদের পাঠানো ঘটনাগুলো লিখে পাঠান আমাদেরকে। বেস্ট সমস্ত স্টোরিজ হবে, এটা আপনারা লিখে পাঠান। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা শুধু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bothfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিলেই হবে আমাদের কাছে। এবং আপনার ঘটনা যদি সিলেক্টেড হয়, তাহলে 31 মার্চে আপনার ঘটনা যাবে। এবং সেই সাথে আমরা চেষ্টা করব আমাদের পুরনো কিছু এপিসোড থেকে দারুণ কিছু ঘটনা আপনাদের উপহার দিতে। এবং সেজন্য আপনারা ভোটও করতে পারেন যে কোন বছরের কোন ঘটনাগুলো, যেগুলো